হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আইআইটি টকস এর এপিসোড 1 এ আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি সাদমান সাকিব, তৃতীয় বর্ষ আইআইটি। আমাদের সাথে দুইজন অতিথি রয়েছেন। আমাদের প্রথম অতিথি হিসেবে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় নাদিয়া নাহার ম্যাডাম। তিনি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির লেকচারার। এছাড়াও তার অসংখ্য পরিচয় রয়েছে, যে পরিচয়গুলো আমরা আস্তে আস্তে জানবো আমাদের গল্প এবং আড্ডার মাধ্যমে। এছাড়াও আমাদের সাথে আছেন তানিম হাসান ভাই। তিনিও আমাদের আইআইটির তৃতীয় ব্যাচ এর একজন শিক্ষার্থী ছিলেন, আর বর্তমানে তিনি একজন সফল এন্টারপ্রেনার এবং বিজনেসম্যান। এবং এছাড়াও তার অসংখ্য পরিচয় রয়েছে, যেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। তো আজকে যেহেতু আমাদের আসলে এই লাইফটার মূল উদ্দেশ্য আইআইটি টকস এর হচ্ছে এটা, যে আমাদের যে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে আমরা যারা রয়েছি, আমরা অনেকেই আসলে সিনিয়রদের সাথে সেভাবে সময় কাটাতে পারি না, এবং অনেক কিছু পড়াশোনার বিষয়ে এবং এন্টারপ্রেনারশিপ বিষয়ে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও এই সকল বিষয়গুলোতে আমাদের অনেক ধারণা কম। তো আজকে মূলত এই লাইভ আড্ডার মাধ্যমে আমরা এই বিষয়গুলো সম্বন্ধে আসলে জানার চেষ্টা করব। তো আজকে প্রথমেই আমরা আমাদের গেস্টদেরকে জিজ্ঞাসা করছি যে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে করোনা পরিস্থিতিতে আমরা প্রায় 4 মাস বাসা থেকে বের হতে পারছি না, তো আমাদের মানে প্রথম প্রশ্নটা এটা নিয়ে যে আমাদের পরিবারের সবাই কি আল্লাহর মধ্যে সুস্থ আছে কিনা? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সবাই সুস্থ। আর এই পরিস্থিতিতে আসলেই সুস্থ থাকাটাই অনেক বড় ব্যাপার। সো আমরা আসলে ভালো আছি। আমার ক্ষেত্রে 4 মাস অনেক জায়গায় বের হয়েছি, নট যে শুধু বাসায় বসেছিলাম। তো তারপরে যতটুকু সাবধানতা মেনটেন করা। তানিম, এই 4 মাসে আমি বিয়ে করে ফেলছি দোস্ত। হ্যাঁ, তুই বিয়ে করে ফেলছিস, আর আমি অনেক জায়গায় বসেছি। তারপরে যতটুকু সেফটি মেজার নেওয়া উচিত প্রতিটা জায়গায় ওইভাবে সেফটি মেজার নিয়েছি। তো বাকিটা তো আল্লাহর ইচ্ছা, সুস্থতা রাখার ব্যাপার। তো আমাদের সাথে আস্তে আস্তে লাইভে অনেক মানুষই যুক্ত হচ্ছেন। তো প্রথমে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই, যেহেতু আমাদের এখন প্রায় 10টা বেজে গেছে। আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। তো প্রথমে নাদিয়া নাহার ম্যাডামের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে আমরা জানি যে মানে জুনিয়র আজকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের সবাই বা আরো অন্যান্য ব্যাচের সবাই আগ্রহ নিয়ে জানতে চাচ্ছে এই বিষয়টা, যে এই যে একটা বড় জার্নি। আমরা সবাই জানি যে আপনি সিএস র্যাঙ্কিং এ 1 নাম্বার ধারী একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাবেন। তো এই স্বপ্নটা কিন্তু একটা প্রথম বর্ষের শিক্ষার্থী যখন প্রথম আইআইটি বা সিএসসি বিষয় নিয়ে পড়াশোনা শুরু করে, এরকম একটা স্বপ্ন তাদের থাকে যে আমি এরকম একটা জায়গায় যাব। তো এই যে বড় একটা জার্নি, এই জার্নির বিভিন্ন অংশ নিয়ে মানে আমাদের সবার জানার ইচ্ছা, যে আসলে ফার্স্ট ইয়ারে কিরকম অ্যাপ্রোচ ছিল, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং পরবর্তীতে মাস্টার্স এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া এবং তার পরবর্তী পুরো জার্নিটাই যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, হ্যাঁ জার্নিটা আমি অবশ্যই অনেকবারই আমি চাচ্ছিলাম তোমাদের সেশন নিব, যদি এখন কোভিড সিচুয়েশনটা না থাকতো হয়তো এটা নিয়ে আমাদের মাল্টিপল সেশনস হয়ে যেত। সো এটার কারণে হচ্ছিল না। কিন্তু এখানে আমি এটা শুরু করার আগে আমি আসলে তোমাদেরকে একটা জিনিস নিয়ে বলতে চাই, যে তোমরা অনেক এই জিনিসটা অনেক শেয়ার করছো ফেসবুকে, যে সাকসেস স্টোরি, তানিম ভাই, নাদিয়া ম্যাডাম এদের সাকসেস স্টোরি। সো এটা নিয়ে আমি আসলে বলতে চাই যে সাকসেসটা আসলে একটা জার্নি। সাকসেস আসলে কোনো একটা সিঙ্গেল সাকসেস স্টোরি হয় না। আর আমি এবং আই ফিল তানিমও আমরা এই যে অনেক ছোট, আমরা এখনো অনেক বয়স কম, আমরা জাস্ট আমাদের জার্নিটা স্টার্ট করেছি। তোমরা বলতে পারো একটা ভালো স্টার্ট করেছি আমরা জার্নিটাতে, কিন্তু সাকসেসফুল এখনো আসলে আমাদের অনেক হওয়া বাকি। আর আমি তো বলি আমি এখনো কুয়ার ব্যাংক। আমি ঢাকা ইউনিভার্সিটিতে বা বাংলাদেশে আমার যতই অ্যাচিভমেন্ট থাকুক, আমরা তো একটা কুয়াতে আছি না। সো হ্যাঁ, এখন আমি হয়তো বা কার্নেগি মেলনে যখন যাবো, ইউএসএ যখন যাবো, তখন আমার কাছে ওয়ার্ল্ডটা ওপেন হবে। তখন আমি পুরো ওয়ার্ল্ডের সাথে নিজেকে কম্পেয়ার করতে পারবো, বা ইয়েট টু আমি আসলে আমার জানার অনেক কিছু বাকি আছে। সো আমি তোমাদেরকে এখন পর্যন্ত আমি ঢাকা ইউনিভার্সিটিতে বা বাংলাদেশে আমি যেভাবে নিজেকে বিল্ড আপ করা ট্রাই করেছি, সেটা নিয়ে আমি তোমাদেরকে জ্ঞান দিতে পারবো। বাট এটা অনেক লিমিটেড একটা পার্ট, এর থেকে অনেক বড় কিছু, অনেক বেশি কিছু আছে সামনে। আচ্ছা, সো এখন আমি আসলে শুরু করি আমাদের মেইন টপিক। যে অনেকেই আমার প্যারেন্টসরা অনেক বিশেষ করে আমাকে জিজ্ঞেস করে যে তুমি এত ভালো রেজাল্ট করো, তো তুমি কিভাবে পড়াশোনা করছো, বা আমার বাচ্চাদের একটু বলো যে বেশি বেশি পড়াশোনা করতে। সো এখানে আমার বন্ধু সাথে আছে, তানিমও জানে
যে আমি আসলে ফার্স্ট গার্ল বলতে যেটা বুঝায় যে ফার্স্ট গার্ল সারাক্ষণ পড়বে, বই মুখে নিয়ে বসে থাকবে, কাউকে চিনবে না, কারোর সাথে কোনো রিলেশনশিপ থাকবে না, বিল্ড আপ থাকবে না, বন্ধুদের সাথে আড্ডা মারবে না। সো এই জিনিসটা মাথায় চলে আসে অনেক সময় অনেকে যে ফার্স্ট গার্ল মানে সেটা। আমি কিন্তু একদমই সেরকম একটা লাইফ লিড করিনি ইউনিভার্সিটিতে। আমার লাইফটা কিন্তু খুবই একটা ফানি অ্যান্ড একটা হ্যাপি লাইফ ছিল। মানে আমি এখনো হ্যাপি লাইফ আছে, ছিল না, এখনো আছে। সো আমরা কিন্তু খুবই গল্প করতাম, আড্ডা মারতাম, ফ্রেন্ডরা বিভিন্ন জায়গায় চলে যেতাম, ঘুরতাম, মজা করতাম। মেইন কথা হচ্ছে কি ইউনিভার্সিটি লাইফটাতে তুমি আসলে খুব যদি প্রেশার নাও যে আমাকে অনেক ভালো করতে হবে, আমাকে সিজিপিএ 4 তুলতে হবে, প্রত্যেক সেমিস্টার ফার্স্ট হতে হবে, এরকম প্ল্যান করে আসলে লাইফ হয় না। প্ল্যান করে আসলে লাইফ হয় না। লাইফটাকে জাস্ট ফ্লো করতে দিতে হয়। যেটা ভালোবাসি, যেটা করতে পছন্দ করি, সেগুলো করতে থাকতে দিতে হয়। যা হওয়ার অটোমেটিক্যালি হয়। সো আমার ক্ষেত্রে আমি যেটা বলি, আমার আসলে আমি এভাবে আমি ফ্র্যাঙ্কলি বলি, আমার কাছে খুব বেশি এফোর্ট দিতে হয়নি ইউনিভার্সিটিতে ফার্স্ট হওয়ার জন্য বা গোল্ড মেডেল পাওয়ার জন্য। আমার যেটা হয়েছিল যে আমার সাথে আমার সাবজেক্টটার একটা ভালো বন্ডিং তৈরি হয়েছিল। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা বা প্রোগ্রামিং এর কনসেপ্ট গুলা, এগুলো আমি খুব পছন্দ করতাম। আমার প্র্যাকটিক্যাল জিনিসগুলো খুব পছন্দ ছিল। সো যেহেতু আমি জিনিসটা পছন্দ করতাম বা জিনিসটাকে আমি মজা পেতাম বা হচ্ছে আমার প্যাশন ছিল, সেটার কারণে আসলে আমি খুব এফোর্ট দিয়ে যে আসলে জিনিসগুলো আমাকে অ্যাচিভ করতে হয়েছে বিষয়টা এরকম না। আমি আমার যেটা ভালো লাগে সেটা করেছি, অ্যান্ড সাকসেস বা তোমরা যেটা বলো যে আমার গোল্ড মেডেল অ্যাচিভমেন্টস, এগুলো আসলে অটোমেটিক্যালি দে ফলোড মি অন দ্য ওয়ে। সো এখনো ফার্স্ট ইয়ারের অনেকেই যারা এসেছে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে হ্যাঁ কিভাবে কি করলে আপনার মতো হতে পারবো। সো এটা আসলে আমি একদমই এনকারেজ করি না এই কথাটা। আমার মতো হওয়ার কোনো দরকার নাই, কারো আমার মতো হওয়ার দরকার নাই। সবাই ইন্ডিভিজুয়ালস, সবাই ডিফারেন্ট পার্সোনালিটিস নিয়ে গ্রো করে। সো আমার পার্সোনালিটি ছিল আমি খুব চিল ছিলাম অলওয়েজ, আমি এখনো চিল। সো এই চিলিং মোমেন্টস এর মধ্যে লাইফ এনজয় করার মধ্যেই আসলে আমার যত রকম অ্যাচিভমেন্ট সব চলে আসছে। ঠিক আছে, সো এটা ছিল ফার্স্ট কোশ্চেনের আনসার যে আমি ইউনিভার্সিটি লাইফটা আমার কেমন ছিল। সো আর দেন তুমি যদি এখন আমাকে ইউনিভার্সিটির পরে লেকচারার অ্যান্ড দেন কার্নেগি মিলনের জার্নিটা জিজ্ঞেস করো, জিনিসটা আসলে কাইন্ড অফ সিমিলারই। আমি সবসময় আমি যেটাই করেছি আমার মধ্যে এই জিনিসটা অলওয়েজ ছিল। যখন আমি ইউনিভার্সিটি ভর্তি হয়েছি তখন থেকেই আমার ছিল যে আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে যেই রেজাল্টই করি বা আমি যাই করি না কেন, আমার হায়ার স্টাডিজের শখ আমার সবসময় থেকেই ছিল যে আমি আসলে বাইরে যাব, পিএইচডি করবো। ঢাকা ইউনিভার্সিটি এডুকেশনের মধ্যেই আমার আসলে সীমাবদ্ধ থাকতে হবে না, এই চিন্তাটা আমার সবসময় ছিল। আর আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি টপ ইউনিভার্সিটি থেকেই আমি পিএইচডিটা করবো। এটা অনেকেই বলে অনেক অ্যাম্বিশিয়াস। আমি সবসময় থেকে আমাকে শুনতে হয়েছে ওভার কনফিডেন্ট, অ্যাম্বিশিয়াস, এসব কথা, এসব কথাবার্তা। কিন্তু আমার কিন্তু এটা সবসময় যদি তুমি বড় জায়গায় যেতে চাও সাকিব, তাহলে আসলে তোমার যদি একটা গোল বা একটা অ্যাম্বিশিয়াস অ্যাটিটিউড যদি না থাকে তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট। তো সবসময় থেকে আসলে মনে করতে হবে যে এটা আমি গেইন করব, এটার জন্য আমি এফোর্ট দিব, বা এটা আমার মনের মধ্যে সবসময় থাকবে যে হ্যাঁ আমি যাই কিছু করি না কারণ আমি মজা করি, প্ল্যান করি, ফ্রেন্ডের সাথে ঘুরতে যাই, অলওয়েজ আমার মাথায় জিনিসটা থাকতে হবে যে আমার সামনের গোলটা কি, আমি কি করতে চাচ্ছি সামনে। তো সেটা যদি না থাকে, আমি যদি হারিয়ে যাই তাহলে আসলে এটা হবে না। তো খুবই বেগ কথাবার্তা এখন পর্যন্ত, বাট আই থিংক ইট হেল্পস, রাইট? না এটা তো রিয়েলিটিটা তো আসলে এরকমই। তো ম্যাডাম এটা প্রশ্ন ছিল যে মানে আপনি যেটা বললেন যে সবসময় একটা আত্মবিশ্বাসও ছিল, মজা করেছেন, আবার তার পাশাপাশি পড়াশোনাটাও এগিয়ে নিয়েছেন। কখনো কি মানে এরকম একটা অনুভূতি তৈরি হয়নি যে পারবো কিনা, এরকম টাইপের, বা ভয় তৈরি হয়েছিল কিনা কোনো ইয়ারে বা যে কোনো একটা পরিস্থিতি? না, এটা আমি তো সাকিব ফার্স্টই বললাম, আমি ছোটবেলা থেকেই কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট বলে সবাই আমাকে। আমার মধ্যে এই জিনিসটা খুব বেশি যে আমি করে ছাড়বো, বুঝছো? সো এখানে ব্যাপারটা হচ্ছে যে ভয়, নিজে নিজে ভয় লাগে। যখন হ্যাঁ ইউনিভার্সিটি অ্যাডমিশন করতে, যখন আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, তখন আমার মনে ছিল যে ইস, আমি যে এত, আমাকে সবাই বলে যে এত অ্যাম্বিশিয়াস তুমি, এত টপ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছো, ওরা তো তোমার অ্যাপ্লিকেশনই দেখবে না, ব্লা ব্লা, এই ধরনের অনেক কিছু আমাকে শুনতে হয়েছে। তখন একটু ভয় লাগে যে হ্যাঁ আমি যেহেতু জেদ করে করছি কাজটা, সে যদি অ্যাচিভ না হয় তখন তো আমার মনটা ভেঙে যাবে। সো এই মন ভাঙার একটা ভয় ছিল। বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু ওই জিনিসটা আমার মধ্যে সবসময় ছিল যে না, আমি যেটা চাচ্ছি সেটা আমাকে পেতে হবে। সো এই কনফিডেন্সটা থেকে কখনো বের হয়ে আসিনি। তো এই সমস্যা, এই প্রবলেমটাতে আমি ফরচুনেটলি কখনো আমাকে পড়তে হয়নি যে হ্যাঁ ভয় লাগে, করতে পারছি না, এরকম। ধন্যবাদ আপুকে। এরপরে এই বিষয়গুলোর ভিতরে আমরা যাব, তার আগে তানিম ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন যে ভাই হচ্ছে, আমরা সবাই জানি যে ভাই একটা ডিফারেন্ট ওয়ে অফ লাইফ একটা বেছে নিয়েছে, মানে একজন আইআইটিএন হিসেবে, এবং সেক্ষেত্রে আমাদের মনে করি আমরা যে অনেক সাকসেসফুল। তো ভাইয়ার জার্নিটা কিরকম ছিল, এবং এই যে এন্টারপ্রেনার হওয়া বা বিজনেস করা, এই বিষয়টা কি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মাথায় কাজ করতো কিনা? ওকে, থ্যাংক ইউ।
নাইস কোশ্চেন অ্যাকচুয়ালি। সো আমি নাদিয়ার সাথে একমত যে আসলে ইটস রিয়েলি আর্লি স্টেজ আমাদের লাইফে। সো এটা আসলে সাকসেসও না, এটা কিছুই না, ইটস জাস্ট এ গুড স্টার্ট, আমি এভাবে বলতে পারি এতটুকু পর্যন্ত। এবং দেখা যায় যে ইউনিভার্সিটিতে যখন আমি শুরু করি, আমাকে আমার ফ্রেন্ডরা বলতো যে তুই ব্যবসা করবি বা তোর বিজনেস মাইন্ডেড, তো এই ব্যাপারগুলো অলওয়েজ ছিল এবং আমারও কিছু আচরণ হয়তো বা তাদের কাছে মনে হয়েছিল। তো শুরু থেকে আমি অলওয়েজ চিন্তা করতাম যে কিছু একটা বিজনেস করব। সো ইউনিভার্সিটি চলা অবস্থা থেকেই পড়ালেখার পাশাপাশি কিছু কিছু জিনিস স্টার্ট করা, মেবি সেগুলো খুব বড় কিছু ছিল না, বাট সবসময় কিছু না কিছু তৈরি করা, কিছু প্রোডাকশনে যাওয়া, কিছু সেল করা, মানে কোনো না কোনো সার্ভিস নিয়ে চিন্তা করা। সো আমরা যখন ভার্সিটি ছিলাম, কাপল অফ ফ্রেন্ডস, 5 জন ফ্রেন্ড ছিলাম, সবাই আমরা আইআইটির, আমরা একসাথে মিলে একটা বাসার নিচতলা ভাড়া নিয়ে আমরা কাজ শুরু করি। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট স্টার্ট। এবং ওইখান থেকে আমাদের শুরুটা আসলে। সো আমরা পাশ করার পরে আমরা এই কয়েকজন আর কেউ কখনো চাকরি বা অন্য কিছু করিনি ওই সময়টা, এবং আমরা ফুল এফোর্ট দিয়েছি। আর যদি আমি এভাবে বলি, আমি একটা জিনিস যে বিজনেস বা এই টাইপের কোনো কিছু শুরু করতে হলে সবসময় যে ইনোভেটিভ আইডিয়া প্রয়োজন তা না। তো এটা কত সুন্দরভাবে ম্যানেজ করা যাচ্ছে এবং মানে কতটা এফোর্ট দিচ্ছে সবাই, এটা ইম্পর্টেন্ট। সো দেখা যায় যে একই টাইপের ব্যবসা অনেকেই নতুন ভাবে শুরু করতে পারে, সেখানে নতুন ইউএসপি অ্যাড করতে পারে। এটা নট নেসেসারিলি যে একদম ইনোভেটিভ হইতে হবে আর চাঁদে যাওয়ার জন্য রকেট বানাইতে হবে, নট নেসেসারি লাইক দ্যাট। ডেফিনেটলি যা আছে তাই তুমি ভালো করে বানাও, বাট সেখানে কিছু অ্যাডেড ফিচার দাও এবং তোমার ম্যানেজমেন্টটাকে তুমি ঠিক রাখো, তোমার ভিশন গুলোকে ঠিক রাখো। অ্যান্ড লাস্টলি আমি যে শুধুমাত্র এমন না যে আমি শুধু ব্যবসায় করেছি, আমার লাইফে আমার বারবার যেটা মনে হচ্ছে যে আমি যে কোনো কিছু করতে পারি, মানে আমার এটা মনে হয়েছে। সো মানে ভেরি বিগিনিং অফ লাইফ আমি টিউশনি করেছি, আমি ডেলিভারি করছি, আমি সারা রাত জেগে কাস্টমারের কল রিসিভ করছি। সো আমি যে কোনো কিছু করতে পারি, আমার তাই মনে হয়েছে। এবং আমার লাইফের ট্র্যাক রেকর্ডে দেখা গেছে যে আমি কখনো আইটি নিয়ে ইনভলভ ছিলাম, কখনো আমি আরএমজি গার্মেন্টস নিয়ে ইনভলভ ছিলাম, কখনো আমি পশু প্রাণী নিয়ে ইনভলভ ছিলাম, কখনো আমি ফার্মিং করছি, কখনো কনস্ট্রাকশন রিলেটেড কাজে ইনভলভ ছিলাম। সো আমার কাছে মনে হচ্ছে আমি সবগুলোই করবো, বিকজ এখনো আমি জানি না আমার জন্য কোনটা বেস্ট। সো অ্যাকচুয়ালি আই এম ট্রাইং এভরিথিং। সো ইন ফিউচার ইনশাল্লাহ তোমাদের সামনে এসে বলতে পারবো যে আমার জন্য রাইট ট্র্যাক কোনটা। এবং এই সময় যেটা দেখা গেছে যে আমি যখন আমার ব্যবসায় ছিলাম, আমি যখন মনে হয়েছে না আমার আবার আইটি প্রফেশনে ফিরে যাওয়া প্রয়োজন, আমি কিন্তু আবার জব স্টার্ট করেছি এবং আল্লাহর রহমতে সেখানেও ভালো করছি আপ টু নাও। আই নো যে সামনে কি হবে জানি না। তো সেটা তো একটা প্যাশন নিয়ে কাজ করছি, আমি আমার বিজনেসও করছি, সবগুলো জিনিসই করছি। এবং আমি কাউকে কোনো কিছু এমন না যে জানাচ্ছি না যে আমি কি কি করছি, আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করছি। এবং এই কথার সাথে একটা জিনিস বলি, এই যে জার্নিটা নাদিয়া যে বললো, ওভারঅল আমাদের সেই ইউনিভার্সিটিতে তোমরা এজ এ জুনিয়র, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পড়ালেখা, ঠিক আছে এটা একটা জায়গায়, বাট গুড রিলেশন উইথ ফ্রেন্ডস, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। এবং এগুলোই তোমার এই কন্ট্যাক্টস কমিউনিকেশন গুলো নিয়ার ফিউচারে লাগবে। আবার দেখা যায় স্যারদের সাথে একটা কমিউনিকেশন, সেটাও কাজে লাগবে। রিলেশনশিপ গুলোকে ভ্যালু দিতে হবে এবং যত দিক থেকে এক্সপিরিয়েন্স নেওয়া যায় আসলে, কারণ ইন দ্য এন্ড এই প্রতিটা ডট কানেক্ট করতে হবে, দ্যাটস ইট। তাইলে আসলে তুমি যা করতে চাও তাই করতে পারবা। নাদিয়া যেমন ওভার কনফিডেন্টের ব্যাপারটা বলছে, আসলে ওভার কনফিডেন্ট হওয়া উচিত। শুধু সেখানে হারানোর একটাই বিষয়, মন ভাঙবে, আর কিছু ভাঙবে না কিন্তু। সো মন ভাঙলে নিজেরটাই ভাঙবে, আর কারো কোনো ক্ষতি হবে না। সো তুমি হোয়াই নট, তুমি ওভার কনফিডেন্ট হবে না কেন, তুমি কেন কিছু ট্রাই করবে না? আর মানে এজ কোনো ম্যাটার করে না। ইউ ক্যান স্টার্ট ইউর বিজনেস এট 65 অর ইউ ক্যান স্টার্ট ইউর বিজনেস এট 15, নো ম্যাটার। তো যে কোনো সময় শুরু করতে পারো এবং কোনো কিছু নিয়ে ডিপ্রেসড হওয়ার নাই যে আমি তো অলরেডি 3rd ইয়ার পার হয়ে গেছে, আমি তো ওভাবে আমার সিজিপিএ হাই ছিল না, আমি কি করব। যদি আমার জার্নি বলি, আমার ফার্স্ট ইয়ারে সিজিপিএ ছিল 2.59, লাস্টলি আমি সেটা 3.5 এসে শেষ করতে পারছি, রাইট? সো ওইটা কোনো ম্যাটার করে না, ইউ ক্যান স্টার্ট ফ্রম এনিওয়্যার। সো মানে আমার জার্নিটা আরো সামনে বলবো, মানে আমাদের কোশ্চেনে যেখানে আসবে, আমি জাস্ট এইটুকু এখন ফোকাল পয়েন্ট এটাই আমাদের, যে আমাদের যারা জুনিয়র আছে তারা কোনোভাবেই কোনো কিছু নিয়ে ডিপ্রেসড হওয়ার কিছু নাই এবং যে কোনো ট্র্যাকেই যেতে পারে আইআইটি। সো আমার জিনিসটা হচ্ছে আমাদের আইআইটি শেখা হচ্ছে প্রবলেম সলভিং, রাইট? সো প্রবলেম সলভিং ইটস নট রিয়েলি যে আমার শুধুমাত্র সফটওয়্যার প্রবলেম আর এই টাইপের প্রবলেম সলভ করতে হবে। আমাদের যে অ্যাপ্রোচটা শিখেছে, এটা আমরা বিজনেস লাইফ, আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, এই প্রতিটা জায়গায় আমরা প্রবলেম সলভিং করতে পারি আসলে। আলটিমেটলি ওয়ান্স তুমি কোনো প্রবলেম সলভ করো, তখনই তোমার জার্নিটা সুন্দর হবে। সো ওই অ্যাপ্রোচটা ফলো করো অলওয়েজ, প্রবলেম সলভিং, লজিক দিয়ে চিন্তা করো এটার ব্যাক এন্ডে কি আছে, সামনে কি হবে। সো দ্যাটস ইট, যে আমরা আসলে শিখেছি যে প্রবলেম সলভিং এটা কাজে লাগাবো, এবং আমরা শিখেছি কি প্রেসারে কাজ করা, আমাদের আইআইটি এটা আমাদের শিখায়।
সো এটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, তুমি যে কোনো সময় লাইফে প্রেসারে পড়বা, ইভেন টু ক্যাচ এ ট্রেন তোমারটাও প্রেসার থাকে। তো প্রতিটা জায়গায় প্রেসারকে কিভাবে ওভারকাম করবা, সারা রাত কাজ করো, সকালবেলা স্যারকে না বলা যে স্যার সারা রাত পড়ে তারপরে না প্রেজেন্টেশন দিতে আসছি, ওটা কোনো ম্যাটার করে না আসলে অ্যাকচুয়ালি। সো ওই প্রেসারটা না আমরা শিখছি। অ্যান্ড লাস্টলি আমি যেটা বলবো প্রফেশনালিজম। সো এই পাংচুয়ালিটি এগুলো তো একটা বেসিক ওয়ার্ড, বাট প্রফেশনালিজম এইটা যে কোনো কিছুকে মোটামুটি বলা শেখা যাবে না, বা কেউ যদি বলে কাজটা কেমন কতটুকু করছো, কখনো যেন আমরা বলি না যে মোটামুটি করছি, বিকজ এটার ভ্যালু একদমই নাই। পারফেক্ট হইতে হবে না, বাট মোটামুটি বলা যাবে না যে হ্যাঁ এটা হয়েছে, কমপ্লিট, ডান। তোমাকে তোমার অডিয়েন্স জানাক, তোমার যা স্টেক হোল্ডার সে জানাক যে হ্যাঁ তোমার মোটামুটি, বাট নিজে কখনো বলো না যে মোটামুটি হয়েছে। আর ডাউন টু দা আর্থ করার জন্য কখনো এটা বলার দরকার নাই আচ্ছা আমি মোটামুটি করছি, এটা দেখেন তো এটা হয়েছে নাকি, এরকম না, আমি এটা বানাইছি, এটা বেস্ট, বিকজ তুমি তোমার বেস্ট দিছো। সো এইটা হচ্ছে আমার জার্নিটা এরকমই ছিল যে আমি প্রতিটা জিনিস ট্রাই করেছি এবং এখনো করছি এবং সামনেও করব। আমাদের সাথে অনেকেই এসে যুক্ত হয়েছেন। সাদিদ খান ভাই কমেন্ট করেছেন, টু জেম অফ আইআইটি, প্রাউড অফ ইউ গাইস। এছাড়াও কানিজ ফাতেমা আপু নাদিয়া আপুকে মেনশন করেছেন। আতিয়ার রহমান বলেছেন নাইস টু সি নাদিয়া আপু। এরকম অনেকেই, মশিউর রহমান মশি ভাইয়া বলেছেন প্রাউড অফ বোথ অফ ইউ। এরপর ইয়াসিন সাজিদ আমাদেরকে অনুপ্রেরণা জানিয়েছেন এই লাইভটি চালিয়ে যাওয়ার জন্য। এরপরে আমরা আবার নাদিয়া আপুর কাছে ফেরত আসবো যে আমাদের যারা ফোর্থ ইয়ার বা মাস্টার্স করছেন তাদের অনেকেরই একটা প্রশ্ন আছে বা প্রশ্ন করেন তারা যে আসলে অ্যাপ্রোচটা কি হবে, অর্থাৎ আমি স্বপ্ন দেখছি, আমি সেভাবে আগাচ্ছি, আমার সবকিছু ঠিক আছে, আমার রেজাল্ট পড়াশোনা ওভাবেই আগাচ্ছে, কিন্তু অনেকেরই যে সমস্যাটা হয় যে আমি ফোর্থ ইয়ারে করি, আমি কি একটা ছোটখাটো রিসার্চের পেপার লিখবো কি লিখবো না, হ্যাঁ আমি একটা পেপার তৈরি করবো কি করবো না। অনেক সময় কোনো শিক্ষক বলছেন যে পড়ো, এটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে কাজে লেগে যাও, কেউ বলছেন যে না এগুলো দরকার নেই, মাস্টার্স এর সময় তুমি একটা কাজ করো, এরকম আছে। আবার ওই যে অনেক সময় কিছু ব্যাপার আছে যে আমরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু জানি না, তো এই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করেন। আচ্ছা হ্যাঁ, সো ফোর্থ ইয়ার মাস্টার্স আসলে খুবই ভাইটাল টাইম আমাদের ইউনিভার্সিটির যারা আমরা অনার্স করি তাদের জন্য, কারণ হচ্ছে ওই টাইমটাতে আসলে আমরা ডিসাইড করি আমরা কি করতে চাই। তো এটা তানিম যেটা বলল, নট নেসেসারিলি আমাকে আসলে যেটা করছি ইউনিভার্সিটি সেটাই করতে হবে, বা যেটাই করতে চাই সেটা আমরা ডিসাইড করি ওই ফোর্থ ইয়ারে বা মাস্টার্স এসে। এখন যদি আমরা আসলে বাইরে হায়ার স্টাডিজের জন্য যেতে চাই, সেক্ষেত্রে হায়ার স্টাডিজের আসলে দুইটা ডিফারেন্ট অংশ আছে। অনেকে হচ্ছে মাস্টার্স করতে চায় এবং দেন জবে জয়েন করতে চায়, তাদের জন্য একদম ডিফারেন্ট অ্যাপ্রোচ, এবং যারা পিএইচডি করতে চায় তাদের জন্য একদম ডিফারেন্ট অ্যাপ্রোচ। সো আমি পিএইচডি করতে যাচ্ছি যেহেতু, আমি তাদেরটাই আগে বলি। তো যারা পিএইচডি করতে চাই তাদের জন্য আসলে রিসার্চ পেপারটা একটা মেইন জিনিস। মানে আমরা যতই সিজিপি হাই রাখি বা হচ্ছে যত জিআরই দিয়ে যত ভালো স্কোর আনি না কেন, রিসার্চে আমাদের যদি একটু এক্সপিরিয়েন্স থাকে সেটা আসলে আমাদেরকে অনেকখানি এগিয়ে নিয়ে যায় এই কম্পিটিশনটাতে। সামান্য যদি এক্সপিরিয়েন্স হয়, যদি খুব বেশি কাজ করিনি, একটা সিম্পল একটা টুল ডেভেলপ করেছি, সেটা নিয়ে একটা পেপার লিখেছি, একটা পেপার আমার পাবলিশ হয়েছে, হয়তো খুব ভালো কনফারেন্সেও না, খুব ভালো জার্নালেও না, সেটাও কিন্তু অনেক হেল্প করে আসলে। সো এটা আমি আইআইটিদের মধ্যে আমি দেখি যে রিসার্চের কাজটা ফোর্থ ইয়ারে বা মাস্টার্সে আসলে এটা রিয়েলাইজ করতে পারে না যেটা ইম্পর্টেন্ট। সো কারণ এটা একটা আসলে, টু বি ফ্র্যাঙ্ক, এটা একটু বোরিং কাজ, শুরুতে মনে হয় যে বোরিং কাজ, কারণ আমাকে পেপার পড়তে হয়, পেপার আন্ডারস্ট্যান্ড করে তাদের প্রবলেমস বের করে সেটা দিয়ে টুল ডেভেলপ করতে হয়। তার থেকে আমাদের অনেকেরই হয়তো বা আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে অনেক বেশি ঝোঁক, আমরা অনেক সফটওয়্যার ডেভেলপ করতে চাই, বা আমাদের ওই সময়টাতে ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট গুলো হয়। সো আমরা সবাই আসলে ওয়েবে অনেক কিছু করতে চাই, কিন্তু তখন রিয়েলাইজ না করলে আসলে পরেই অনেকে রিয়েলাইজ করে, যখন আমরা বাইরে যাই তখন রিয়েলাইজ করে যে আসলে একটা পেপার থাকলে যে আমাদের কি হেল্প করতো ওই সময়। আমি কিন্তু অনেকেই ফোর্থ ইয়ারে বা মাস্টার্সে অনেকেই আমি বলি যে ইনভলভ হওয়ার জন্য পেপার রাইটিং এ। অনেকেই হয়তো একটা কাজ করে, একটা ডেভেলপ করে, শেষ পর্যন্ত পেপারটা লেখার সময় বা পাবলিশ করতে যেয়ে তখন হচ্ছে আসলে তারা ওই আমাদের এনার্জিটা হারিয়ে ফেলে যে আচ্ছা থাক পরে করবো, আর একটু পরে করি, একটু আমরা একটু হয়ে যাই, অলস হয়ে যাই পেপারটা পাবলিশ করার সময়। সো এই জিনিসটা হয়ে আসলে আমরা অনেক জিনিস মিস করে ফেলি, কারণ পিএইচডি করতে গেলে পেপার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা মানে এটার জাস্ট কোনো আসলে তুলনা নাই। একটা পেপার থাকলে আমার একটা কনফারেন্স, এটার কোনো তুলনা হয় না, যত সিজিপি হাই থাকুক, যত জিআরই বেশি থাকুক। জিআরইতে আমি 335 পেয়েছি, কিন্তু আমার কোনো পেপার নাই। একজন 325 পেয়ে কয়েকটা ভালো পাবলিকেশন আছে তার, সে কিন্তু আমার থেকে বেশি এগিয়ে যাবে। সো এই জন্য আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, যদি পিএইচডি করতে যেতে চাও সেক্ষেত্রে রিসার্চ করতে হবে, কারণ পিএইচডিটাই আসলে রিসার্চের। তো রিসার্চ করলে রিসার্চের এক্সপিরিয়েন্স কিছুটাও যদি থাকে সেটা অনেক হেল্পফুল হবে। আচ্ছা, এখন আসলে হচ্ছে মাস্টার্স যারা করতে চায় তাদের ব্যাপারে।
মাস্টার্স যারা করতে চায় তাদের জন্য পেপার পাবলিশ করলে আসলে অনেক ভালো, কিন্তু অনেকে অনেক সময় রিসার্চ মাস্টার্সে যায় না, তারা অনেকে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড মাস্টার্সে যায়, 1 বছর 1.5 বছর 2 বছরের মাস্টার্স গুলোতে যায়, যেখানে অনেকে রিসার্চ ইনভলভ হয়, অনেকে হয় না। সো রিসার্চ পেপারটা তাদের জন্য যদি নাও থাকে সেক্ষেত্রেও আসলে খুব একটা সমস্যা হবে না যদি জিআরই এবং সিজিপিএটা আমরা ঠিক মতোই করতে পারি। আর ইউএসএ তে যারা পিএইচডি করতে চায় বা মাস্টার্স করতে চায়, দুইজনের জন্যই একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, এসওপিটা লেখা। নিজেকে রিপ্রেজেন্ট করে হচ্ছে একটা এসওপি দিয়ে। সো অনেকেই হচ্ছে আমি দেখি যে জিআরই দেওয়ার জন্য 3 মাস 4 মাস 5 মাস সময় নিয়ে জিআরই দেয়, কিন্তু স্টেটমেন্ট অফ পারপাসটা লিখে হয়তো বা 2 সপ্তাহ 3 সপ্তাহে। এটা একটা খুবই আসলে ভুল কাজ। তোমার এসওপিটা সবচেয়ে বেশি টাইম দিয়ে লিখতে হবে, 3 মাস 4 মাস দিয়ে নিজের এসওপিটা লিখো, স্টেটমেন্ট অফ পারপাস লিখো। কারণ এসওপিটা কি নিজের মার্কেটিং, নিজের সেলিং পয়েন্ট। আমি বলবো যে আমি আমার কি কি ভালো জিনিস, কেন আমি ইউনিভার্সিটি পিএইচডি করবো বা মাস্টার্স করবো, কি আমার সাথে ইউনিভার্সিটির সাথে ম্যাচ করে, কিভাবে আমি আমার রিসার্চটাকে কিভাবে আমি ইউনিভার্সিটি রিসার্চের সাথে মিলাতে পারি। সো এই জিনিসটা সবকিছু আমি আসলে আমার এসওপিতে রিপ্রেজেন্ট করবো। তো সেক্ষেত্রে আসলে আমার যদি ইউনিভার্সিটি যদি না দেখে জিনিসটা আমার মধ্যে যে তার সাথে আমার ম্যাচ করে, আমি যত হাই সিজিপিএর হই না কেন, আমি যত ভালো জিআর স্কোর নিয়ে যাই না কেন, ইউনিভার্সিটি আমাকে নিবে না, কারণ তার সাথে আমার মিলে না। সো এই জিনিসটা আসলে খুব খেয়াল রাখতে হবে এসওপিটা লেখার ব্যাপারে। আর রিসার্চটা আসলে খুবই ভাইটাল, পিএইচডি করতে যারা যাবে তাদের জন্য, মাস্টার্স করতে যারা যাবে তাদের জন্য অনেক হেল্পফুল। তো এই দুটো জিনিস আসলে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আপুকে আবার এই বিষয়টা নিয়ে বলার জন্য। তো আমি আবার তানিম ভাইয়ের কাছে চলে যাব। যে ভাইয়ের কাছে আমার প্রশ্নটা থাকবে যে আপনার মানে প্রথমে তো আমাদের ব্যাপারটা ছিল যে কিভাবে আমরা ওইখানে অ্যাপ্রোচটা কি থাকে। তো ভাইয়ের কাছে আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আপনার জার্নিটা একটু বলবেন ওই অর্থে যে কি কি ডিফিকাল্টিজ এর মধ্যে দিয়ে যেতে হয় এবং সেক্ষেত্রে কিভাবে মানসিক জোরটা বজায় রেখেছিলেন, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, এটা অনেকেই প্রশ্ন করছেন কমেন্ট সেকশনে, যে অনেকেরই দেখা যাচ্ছে সে এন্টারপ্রেনার হতে চায়, তার আইডিয়া আছে কিন্তু তার কোনো মূলধন নেই, বা তার পরিবারে এর আগে কেউই এন্টারপ্রেনার ছিল না। সো তাদের মধ্যে একটা ভয় থাকে যে আমি, মানে বাসা থেকে আব্বু আম্মু সবাই বলতেছে যে শেষ, এন্টারপ্রেনার হইছো তুমি, তো সব যত মূলধন আছে সব শেষ করে ফেলবো। সো এই ক্ষেত্রে আসলে অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত? ওকে, থ্যাংক ইউ, কোশ্চেনটা খুবই সুন্দর। ফার্স্ট অফ অল আগে নাদিয়ার অ্যান্সারের একটা সুন্দর পয়েন্ট ও তুলে ধরেছে যে নিজেকে সেল করতে হবে। সো টু বি আ এন্টারপ্রেনার, ফার্স্টে হচ্ছে তোমার নিজেকে বিক্রি করা শিখতে হবে। ইউ নিড টু সেল ইয়োরসেলফ, রাইট? ওকে, সো আমার জার্নিটা যদি আমি এভাবে বলি যে মূলধন আসলে, হ্যাঁ, ব্যবসা করতে মূলধন প্রয়োজন, এই অনেক টাইপের এই জিনিসগুলো আছে, এটা ডেফিনেটলি প্রয়োজন। বাট সেক্ষেত্রেও তোমার যদি নিজেকে যে সেল করতে পারো, তুমি ডেফিনেটলি তোমার আশেপাশে লোকজন পাবা যারা তোমার উপর কনফিডেন্ট হবে। সো তারা তোমাকে হেল্প করবে বিজনেসটাকে স্টার্ট করার জন্য। ফর মি আসলে অ্যাকচুয়ালি আমরা 5টা বন্ধু একত্রে ছিলাম এবং আমার বড় ভাই আমার সাথে ছিল। সো আমরা আসলে একটা সুন্দর স্টার্ট পেয়েছিলাম, সবাই মিলে আমরা একত্রিত হয়েছিলাম, বাট উইথ জিরো ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি, ফিউ কম্পিউটার্স অ্যান্ড ফিউ চেয়ার টেবিলস, অনলি দিস, আর কিছু ছিল না অ্যাকচুয়ালি। সো ইনভেস্টমেন্ট অত ইম্পর্টেন্ট না। অ্যান্ড নেক্সট যদি আসি আমি আইডিয়া, সো আইডিয়া আমরা শুরু করেছিলাম, শুরুতে আমরা অনলাইনে কাপড় সেল করতাম, ইভেন আমি আসিফ টি শার্ট বানাইছিলাম, আমরা তারপর বিভিন্ন সার্ভিস দেওয়া স্টার্ট করলাম, আমরা অনলাইনে টিকিট সেল করতাম, আমরা অনলাইনে সার্ভিস সেল করতাম যারা ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস আছে তাদের জন্য। সো এরকম দেখা গেছে বিভিন্ন সার্ভিস আমরা শুরু করেছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি প্রতিটা জিনিস শুরু করতে আমাদের বাধা আসলো। আমরা এক সময় দেখা যায় প্রচুর পরিমাণে শাড়ি সেল করতাম, তখন আমার কোম্পানিতে নাদিয়া ছিল। সবার সাথেই বলি যে আসলে আমরা যখন শুরু করেছিলাম আমাদের সাথে আসিফ ইমতিয়াজ ছিল, নাদিয়া নাহার ছিল, তানভীর আহমেদ খান ছিল, সাদিদ খান ছিল, মশিউর রহমান ছিল, আমার বড় ভাই ছিল এবং তার কিছু ফ্রেন্ড ছিল, এবং আমার সাথে আমার এলাকার 2টা ছেলে ছিল যারা কিছুই জানতো না, কোনো শিক্ষাগত জ্ঞান নেই, তারাও আমার সাথে ছিল। সো আমরা প্রথমে আমরা বৈশাখে অনেক শাড়ি বেচতাম। সো দেখা গেছে ওটা এত সেল হওয়া শুরু করলো যে এটা আমরা অবাক হয়ে গেলাম যে এত কিভাবে সেল হচ্ছে। ওই সময় আসলে দারাজও ছিল না, ওই সময় অন্য ই কমার্সও ছিল না, ঠিক না নাদিয়া, রাইট? ওরকম টাইমে মনে আছে আমার। হ্যাঁ, ছিল না। সো দেখা গেছে আমরা তখন, ইভেন এমন হয়েছে আমি নিজে শাড়িগুলো প্যাকেজিং করেছি, আমি ডেলিভারি স্টার্ট করছি, আমার ডেলিভারিতে অনেক প্রবলেম হতো। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা রাত 10টা 11টা পর্যন্ত কাজ করেছি। এরপর যদি বলি টেকনিক্যাল সলিউশন, আমরা যখন ট্যুরিস্ট ট্রাভেলসদের সলিউশন প্রোভাইড করতাম, ওই ক্ষেত্রে আমার সাথে মসি ছিল। আমি আর মসি অফিসে সারা রাত ঘুমাইছি, আমরা সারা রাত জেগে থাকছি, সকালে ঘুমাইছি। উই ডোন্ট হ্যাভ এনি রুটিন ইনিশিয়াল স্টার্টিং লেভেলে। এবং আমার বড় ভাইও ছিল, সেও সারাদিনই পরিশ্রম করতো ওই সময়টা। তো মানে আসলে পরিশ্রম আমরা প্রচুর করেছি এবং অনেক জায়গায় চ্যালেঞ্জ ফেস করছি। আমি যদি এরকম একটা চ্যালেঞ্জ বলি, এক সময় যেটা ছিল, আমরা অনেকগুলো সার্ভার ইউজ করতাম, সেই জায়গায় আমরা চিন্তা করলাম আমরা নিজেরা
ক্লাউড সলিউশন বানাবো অফিসের মধ্যে, আমরা নিজেরাই দেখা গেল AWS থেকে চলে এসে সম্পূর্ণ সার্ভার আমরা নিজেরাই ইউজ করা শুরু করলাম। তো সেইখানে আমাদের ইনভেস্টমেন্ট লাগলো, আমরা কিছু লোন নিলাম, কিছু অন্য জায়গা থেকে ম্যানেজ করলাম, বাট অ্যাট দ্য এন্ডে যেটা হলো যে আমাদের প্রফিট মার্জিন অনেক ইনক্রিজ করলো, বিকজ আমরা ডিপেন্ডেন্ট ছিলাম না এই ব্যাপারটায়। তারপরে আরো জিনিস ছিল যে বিজনেসে অনেক সময় দেখা যায় প্রত্যেকটা বিজনেসে কিছু থার্ড পার্টি বা বিভিন্ন জায়গা থেকে প্রবলেমসটা আসে, সেগুলো ওভারকাম করার জন্য ওই যে আমরা যে প্রবলেম সলভিং শিখছি, কি কি আর সলিউশন আছে, মানে আর রিকমেন্ডেড, মানে অনেকগুলো সলিউশন পাবো আমরা, সেখান থেকে কোন রিকমেন্ডেড সলিউশনটা নিব ওইটা অ্যানালাইসিস করাটা খুবই প্রয়োজন। প্রতিটা ক্ষেত্রে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বিজনেস কেস অ্যানালাইসিসটা আমরা আসলে করেছি। ইভেন আমাদের একটা চ্যালেঞ্জ যদি আমরা বলি, আমরা একটা সার্ভিস চালু করেছিলাম, সার্ভিস ছিল আমাদের যেটাতে আমাদের একটা স্পেসিফিক সময় অনেক মানে মানে ট্রাফিক চলে আসতো। তো মসি ছিল সাথে আমার, তো আমরা রাতে যতই বাড়াই আমাদের সার্ভার ক্যাপাসিটি, ইলাস্টিসিটি যতই করি, কোনোভাবে আমরা ক্লায়েন্ট সার্ভ করতে পারি না। তো সেটাও কোনো একভাবে 1 ঘন্টার মধ্যে মসি খুব কুইকলি একটা সলিউশন রেডি করলো এবং ডান হইলো, এবং আমরা খুবই নার্ভাস হয়ে গেছিলাম। তো এর পরবর্তী থেকে যখন যত প্রবলেমই আসে, আমরা শুরুতে আগে চিন্তা করে নিই যেটা কি কি পসিবল সলিউশন হইতে পারে, রাইট? সো এরকম কিছু চ্যালেঞ্জ ছিল। আর তুমি যে নেক্সট কথাটা বলছো যে এন্টারপ্রেনার হলেই শেষ, এরকম কিছু না। তবে আমি এই ক্ষেত্রে একটা কথা বলবো, ফার্স্ট লার্ন দেন অ্যাপ্লাই ইট। হ্যাঁ, সো মানে কিছু জিনিস আসলে নিজের আগে শিখতে হবে। তো ব্যবসা করতে এমন না, বিজনেস স্টার্ট করতে বা কোনো আইডিয়া নিয়ে স্টার্ট করতে এমন না যে তোমার সব টেকনিক্যালি জিনিসই শিখতে হবে। তুমি ফার্স্টে শিখো কমিউনিকেশন, শিখো যে তুমি কিভাবে আরেকজনকে বলতে পারো তোমার আইডিয়াটা, বা তুমি কিভাবে আরেকজনের কথা শুনতে পারো, লিসনিং এন্ড কমিউনিকেশন, এই টাইপের জিনিসগুলো খুবই শেখা প্রয়োজন। দেন তোমার অ্যাটলিস্ট নেগোসিয়েশনের একটা ক্যাপাবিলিটি খুবই প্রয়োজন, বিকজ তুমি যখন নিজে বিজনেস স্টার্ট করবে, তুমি তো নতুন, তোমাকে তো কেউ ভ্যালু দিবে না, তোমাকে সবাই ঠকানো ট্রাই করবে, এই টাইপের একটা ব্যাপার, একটা মেন্টালিটি আমাদের কালচারে আছে। তো সেই জায়গাগুলো তুমি যদি একটা প্রপার নেগোসিয়েশন পয়েন্ট থাকে তোমার, যে বোথ পার্টি উইন উইন, কোন জায়গাটায় উইন উইন হবে। আমরা শুরুতে যখন শুরু করি, আমরা নিজেরা হেরে যে অন্যকে জিতানোর চেষ্টা করি, সেটা না করে নিজেও যেন একটু জিতি, অন্যরাও যেন একটু জিতে, সেই পার্টগুলোতে খেয়াল রাখতে পারি আমরা। ওকে, এন্ড বাবা মা বলবে যে এন্টারপ্রেনার হলে শেষ, আসলে শেষটা কোন পার্সপেক্টিভে, মানে এটা কি ফাইন্যান্সিয়াল দিক থেকে? আসলে সেটাই কিন্তু আসলে আমাদের সোসাইটিতে দণ্ড মাপকাঠিটা কিন্তু ওইটাই, যে আমরা ফাইন্যান্সিয়ালি সবকিছু জাজ করি, যে একটা ব্যবসা শুরু করছো, কত টাকা উপার্জন হয় মাসে। তো 1 লাখ টাকা উপার্জন না হলে তো ওটা ব্যবসায় হলো না, বা 10 লাখ টাকা রেভিনিউ না থাকলে ওটা ব্যবসায় হলো না। নট নেসেসারিলি যে প্রথম দিনই বা প্রথম বছরই বা প্রথম 2 বছরে এরকম হইতে হবে। সো ইটস লাইক যে ফাইন্যান্সিয়ালি সবাই জাজ করে, এটা না করে অ্যাকচুয়ালি তোমার গ্রোথটা কেমন আছে, এবং তুমি নিজে সাদমান সাকিব হয়ে এই কাজটাতে এনজয় করছো কিনা, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। সো যেমন আমার ক্ষেত্রে হচ্ছিল যে আমি একটা সময় 2013 থেকে 2018-19-এ এসে আমি আবার এনজয় করা, অন্য কিছু এনজয় করলাম 17-তে এসে। তখন আমরা ফার্ম বানাইলাম, আমরা এগ্রিকালচারে মুভ করা স্টার্ট করলাম, এবং সত্যি খুবই মজা। গ্রামে গেলাম, গ্রামে যে 1.5 মাস 2 মাস থাকলাম, ফার্ম বানাইলাম এবং গরুদের সাথে থাকলাম, মানে ওদের সাথে যতগুলো ইনভলভমেন্ট হওয়া যায় কাজগুলোতে, এভরিথিং, মানে প্রতিটা জায়গায় নিজেই কাজ করা শুরু করলাম। ইভেন আমি মানে গরুকে খাওয়াইতে হয় কিভাবে, তারপরে বীজ কিভাবে বুনতে হয়, হারভেস্টিং কিভাবে করতে হয়, কাজগুলো নিজে করেছি। আমি ফেসবুকে কিছু ভিডিও শেয়ার করেছিলাম যে ওই যে হ্যারো গাড়ির পিছে আমি নিজে জমি চাষ দিচ্ছি, সেই জিনিসগুলো নিজে হাতে। একটা লেখা লিখেছিলাম যে তুই ঢাকা হয়ে গেছিস। হ্যাঁ, আমাকে আমার বন্ধুরা, আমার বাবা মা ওই সময় কমেন্ট করলো যে এইটা কেন করছেন, এটা কেন করছো। আমার অনেকে বললো যে এটা তো করার প্রয়োজন নাই, তুমি অনেক অন্য কিছু করতে পারো, তুমি দেশের বাইরে চলে যেতে পারো। হ্যাঁ সত্যি, আমিও অনেক সময় চিন্তা করেছি, না দেশে তো কথা বলেছি না, দেশের বাইরে চলে যাবো, আর সম্ভব না, মানে দেশে থাকবো না, অন্য কিছু করবো, একটু এক্সপ্লোর করবো। হ্যাঁ, তখন আমি যেটা করলাম যে আমি ঠিক আছে, আমি যেহেতু পিএইচডি করছি না, আমি কিছু দেশ ঘুরলাম, মানে ঘোরার স্বার্থে, জানার স্বার্থে, এক্সপোজারের স্বার্থে। তো আমি অন্য দেশে যেও দেখলাম ফার্মিং কিভাবে হয়, এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার ট্রাই করলাম। এন্ড আমি প্রতিটা জায়গায় যেটা করেছি আমার বিজনেসগুলো, আমি টেকনোলজিগুলোকে ইনভলভ করেছি। যেমন আমার ফার্মে যদি কোনো গরু কিছু হয়, আমি সেটা মেসেজ পাই, সেখানে আরএফআইডি বোলাস দিয়ে আমি সব ইনফরমেশন পাই। আমি যে বিজনেসগুলো করি সেখানে আমি প্রতিটা জায়গায় অ্যানালিটিক্স দেখতে পারি, আমার সেলফ দেখতে পারি, আমি সব অনলাইনেই দেখতে পারি। যে জিনিসগুলো দেখা যায় কনভেনশনাল বিজনেসে, যেহেতু আমার কোনো বিজনেস ইনোভেটিভ না, কনভেনশনাল, সো আমি সবগুলো জিনিস ওভার ফোন অনলাইনে দেখতে পারি। যদি আমি আমার ভেঞ্চারগুলো বলি, আমার রেস্টুরেন্ট আছে খুবই ছোট পরিসরের, বাট আমার রেস্টুরেন্টে আমি ওই জিনিসগুলো রেখেছি যেন আমি নিজেই দূর থেকে দেখতে পারি। অনেক রেস্টুরেন্ট বিজনেস আছে যেগুলো ছোট পরিসরে, হয়তো বা তার আইটি বা এই টাইপের জিনিস ইনভলভ করে না।
সো তারপরে আমরা হচ্ছে আমি ই-কমার্স ছোট আমার ই-কমার্স এখনো রান আছে, আমি মানুষের বাসা বাড়িতে বাজার করে দিই। সো আমরা সবাই মিলে এটা স্টার্ট করেছি। সো দেখা যায় যে আমি গ্রাম থেকে কিছু জিনিস নিয়ে আসি, সেই জিনিসগুলো আমি ডেলিভারি করি। তারপরে আমরা প্রোডাকশন করি, আমরা দই বানাই, ঘি বানাই। আমার ঘি ডেফিনেটলি আইআইটির অনেকেই খেয়েছে, সো ইট ওয়াজ দ্য বেস্ট ঘি। হ্যাঁ, এর চেয়ে ভালো ঘি কোথাও নাই। হ্যাঁ হ্যাঁ, তো ওই জায়গাটায় তারপরে হচ্ছে আমরা দই বানাই, আমাদের দইটা সেরা দই। আমাদের পিজা আছে, সেই পিজাটা আমি পিজা হাটের সাথে তুলনা করতে পারি। অ্যান্ড হচ্ছে আমাদের কনস্ট্রাকশন আছে, এবং আমরা যদিও আমরা ছোট কনস্ট্রাকশন করি, বাট স্টিল আমি আমার ভাই আমরা যারা ইনভলভ আছি সবাই এটা বিলিভ করি যে আমরা কোয়ালিটি দিব একদম এসপিএল অথবা মানে সাউথ ব্রিজের স্ট্যান্ডার্ডে। সো মানে সবগুলো জিনিস শুরু করেছি আমি দুইটা জায়গায় ইনশিওর করতে চেয়েছি প্রতিটা ব্যবসায় যে আমরা আসলে অনেস্ট থাকবো বিজনেস গুলোতে এবং কোয়ালিটি দিব ডেফিনেটলি। আর আমি কোনো কিছু একটা জিনিস আমার স্ট্র্যাটেজিতে আমি কোনো কিছু কম দামে সেল করতে চাই না, এবং আমি করিও না। মানে আমরা সবাই যখন বিজনেস করতে চাই আমরা সবাই চিন্তা করি যে প্রাইস কম্পিটিটিভ কিছু দিয়ে স্টার্ট করব, বাট প্রাইস কম্পিটিটিভ দিয়ে আসলে সাস্টেনেবিলিটি পাওয়া যায় না। বেটার প্রাইস থাকবে তাহলে অলওয়েজ আমরা প্রোভাইড করতে পারবো, বিকজ ব্লু ওশন স্ট্র্যাটেজি বা যে স্ট্র্যাটেজি হোক সেই স্ট্র্যাটেজিতেই বলে সার্ভিস প্রোভাইড করবো, সেটার এগেনস্টে টাকা নিব। সো মানে বেটার প্রাইসে আসলে অলওয়েজ সেল করতে হবে। এন্টারপ্রেনার যারা আমরা নতুন আছি, যে আমি ইভেন কয়েকদিন আগে তোমাদের আইটি কাছে সুন্দর তোমরা কেক সেল করতে চাচ্ছ, কয়েকজন বললো যে ইউনিভার্সিটির আন্ডারে। সো যে কোনো আইডিয়া কোনো ম্যাটার করে না, একদম বেসিক আইডিয়া থেকে স্টার্ট করো। লাইক যে আইডিয়া চলতেছে, লাইক পাঠাও চলতেছে, সহজ আসছে, সহজ চলতেছে, উবার আসছে, উবার ছিল, পাঠাও আসছে, পাঠাও সহজ আসছে, উভয় আসছে, সবাই বিজনেস করছে। কিন্তু এখনকার স্টার্টআপ একটা কালচার হচ্ছে স্টার্টআপ করব আর স্টার্টআপটাকে মানে স্টার্টআপকে ইনভেস্টর নিয়ে হারাই যাব। তো দ্যাটস নট দ্য অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি। ব্যবসাটা আমি নিজে করব, সো ইনভেস্টমেন্ট আমি আমার ক্লোজ লোকজনকে নিব, এবং একটা স্টেজে আসার পর আমি ব্যাংক ফাইন্যান্স নিব বা আমি অন্যভাবে ফান্ড রেজ করব। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আমি অত বড় স্বপ্ন দেখি না যে আমি অ্যাঞ্জেল ইনভেস্টর নিয়ে আসবো এবং তাকে কোনোদিন লাভই দিব না। সো এটা আমার অ্যাপ্রোচ না, টু বি অনেস্টলি। এটা আমি করতেও চাই না, বিকজ আমাকে যারা বিশ্বাস করছে তাদের আমি বিশ্বাস ভাঙতে চাই না। সো আর যারা এন্টারপ্রেনার আছো তাদের সবার ক্ষেত্রে সবাই শুরুতে আগে শিখো, শিখার পরে একটা জিনিসে শুরু করো। এবং আমাদের শিখার ক্ষেত্রে অনেক ভুল আছে, এবং আইআইটি আর আমাদের যে ছেলেপেলেগুলো আছে তাদের মূল সমস্যাটা হচ্ছে তারা প্রেজেন্টেশন বা কমিউনিকেশন এই জায়গাগুলোতে অনেক দুর্বলতা থাকে, এবং তারা যারা চিন্তা করে সবকিছু টেকনিক্যালি সলভ করতে, বাট সবকিছু আসলে টেকনিক্যালি সলভ হয় না। কিছু সফট স্কিল সবাই আমরা গেইন করার ট্রাই করতে পারি। আমার সাজেশন এটা হবে। আমি মনে হয় আমার অ্যান্সার থেকে কিছুটা এদিক ওদিক চলে গেছি, বাট তাও ফোকাল পয়েন্টে মেবি বলতে পারছি। অনেক ইনফরমেটিভ ছিল, আমরা অনেক কিছুই এখান থেকে আমরা এবং আমাদের জুনিয়ররা শিখতে পারবে। তো এই ক্ষেত্রে একটা বিষয় যে আমাদের যারা ভিউয়ার আছেন তাদের মধ্যে আমাদের আইআইটি অনেক শ্রদ্ধেয় শিক্ষকরাও রয়েছেন, শরীফ স্যারও আমাদের সাথে লাইভ দেখছেন। এটা আমাদের জন্য অনেক আনন্দের একটা বিষয় যে আমরা টিচার্সদেরও সহযোগিতা পাচ্ছি। তো নাদিয়া নাহার ম্যাডামের কাছে অনেকেই প্রশ্ন করছেন বিদেশে পড়াশোনার বিষয়ে, যে অনেকেরই প্রশ্ন এটা যে আমি যখন অনেকের এটা প্রশ্ন আছে, ইয়াসিন সাজিদের প্রশ্নটা হচ্ছে এরকম যে আমার যদি পড়াশোনার পর আমার কিছু গ্যাপ থাকলো, অর্থাৎ আমি হয়তো কোম্পানিতে 2 বছর জব করলাম অথবা এন্টারপ্রেনারশিপের চেষ্টা করলাম বা সামথিং, 2 বছর পরে আমি যদি বিদেশে পড়াশোনা করতে চাই সেক্ষেত্রে আমার কি কি সমস্যার মোকাবেলা করতে হবে, এটা ছিল। আর হচ্ছে আহনাফ মুবাশির প্রথম বর্ষে সে প্রশ্ন করেছে যে ফরেনে মাস্টার্স করা সম্পর্কে যদি একটু আইডিয়া দেওয়া হতো তাহলে তাদের জন্য ভালো হতো প্রথম বর্ষের দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, সো আমি ইয়াসিনের প্রশ্নটার উত্তর দিয়ে শুরু করি। আমি কিন্তু আমার অনার্সের পরে কিন্তু অনেক বড় গ্যাপ। আমি 2014 সালে অনার্স পাস করেছি, দেন 15-16 মিডলে আমি মাস্টার্স পাস করেছি, দেন আমি 1.5 বছর জব করেছি, তারপরে আইআইটিতে জয়েন করেছি, 3.5 বছর হচ্ছে। ঠিক আছে, তো আমার কিন্তু অনেক পরে আমি পিএইচডি করতে যাচ্ছি। সো এটা আসলে কোনো সমস্যা না যে তুমি কত পরে পিএইচডি করতে যাচ্ছ বা হায়ার স্টাডিজের জন্য যাচ্ছ। যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ওই সময়টা তুমি কি করলা, ওই সময়টা প্রোডাক্টিভ ছিলা কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। সো আমি তো পুরো টাইমটাকে আমি যেটা খেয়াল রাখছি যেটা হচ্ছে যে আমার রিসার্চের কাজটা যাতে অলওয়েজ কন্টিনিউ থাকে। প্রতি বছরই আমি পেপার পাবলিশ করেছি, 2014 থেকে 2020 পর্যন্ত কোনো ইয়ার গ্যাপ নেই আমার পেপার পাবলিকেশনে। প্রতি বছরই আমি পেপার পাবলিশ করেছি, প্রতি বছরই আমি জবে ছিলাম, জব করেছি, মাস্টার্স করেছি এখানে, দেন আইআইটিতে জয়েন করার পর তোমরা তো আমাকে পেয়েছোই যে আমি তোমাদের ক্লাস নিয়েছি। সবকিছুর মাঝখানে আমি আমার যে প্যাশন, আমি যে বাইরে যাব, আমি যে পিএইচডিটা করবো, আমার যে রিসার্চটা আমার থাকতে হবে, এই জিনিসটা সবসময় আমার মাথায় ছিল। সো আমি এই জিনিসটাতে সবসময় যখন আমি ফোকাস করেছি, দ্য গ্যাপ ইজ নট আ প্রবলেম অ্যাট অল।
ওকে। আর সেকেন্ড প্রশ্নটা ছিল মনে হয় কার, আহনাফের। হ্যাঁ, আহনাফ বলেছে যে মাস্টার্সের জন্য ফার্স্ট ইয়ার থেকে। আচ্ছা, ফার্স্ট ইয়ার লাইফ থেকে। আচ্ছা, এইটা তো আমি আসলে প্রথমেই শুরুতেই বলেছি মনে হয় যে আমরা মনে হয় খুব বেশি প্রেসারে পড়ে যাই ইউনিভার্সিটি ঢোকার পর প্রথম থেকে, যে আল্লাহ আমাকে কি করতে হবে, আমি পড়তে পড়তে আমি মারা যাবো কিনা। তো এই জিনিস এরকম চিন্তা ভাবনা করা যাবে না। তুমি ফার্স্ট ইয়ারে তুমি এনজয় করবে লাইফ, জাস্ট তুমি ইউনিভার্সিটি লাইফে আসছো, এনজয় ইউর লাইফ। এটা কিন্তু পরে তুমি যদি এখন থেকেই তুমি রিসার্চ করতে করতে মাস্টার্স এর কি করবা, পিএইচডি তে কি করবা চিন্তা করতে করতে পাগল হয়ে যাও, তাহলে আসলে কিছুই হবে না। তো তোমাকে আসলে এখন খুব মাইন্ড ফ্রেশ রাখতে হবে, যে কোনো কিছুর জন্য রেডি থাকতে হবে, লাইফটা এনজয় করতে হবে, ফ্রেন্ডের সাথে মজা করতে হবে। ইন দ্য মিন টাইম তোমার যদি মনে এই জিনিসটা আসে যে আমি পিএইচডি করতে যাব বা মাস্টার্স করতে যাব, সেক্ষেত্রে তুমি তোমার চোখ কান খোলা রাখবা। চোখ কান কিভাবে খোলা রাখবা? যে রিসার্চের এখন ট্রেন্ড গুলো কি চলে, সেই জিনিসটাতে আমি প্যাশন পাচ্ছি কিনা, সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইনে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে এখন লেটেস্ট নিউজ গুলো কি, বাইরে থেকে কি চলতেছে, কোন ইউনিভার্সিটি কোথায় আমাদের রিসার্চ করতেছে, কোন কোম্পানি গুলা কোন জায়গাতে ফোকাস দিচ্ছে বেশি, কোন কোন ধরনের রিসার্চের কাজ, এই জিনিসগুলো একটু নিউজগুলোর উপর নিজেদের আপডেট রাখবা। আর ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্সের জন্য নিজেকে রেডি করার কিছুই নেই। তুমি রেডি করা শুরু করবে হচ্ছে যখন তুমি থার্ড ইয়ারে যাবা, ইন্টার্নশিপ করে আসবা, তারপরে হচ্ছে তোমার শুরু হবে যে তুমি ফোর্থ ইয়ারে আমাদের ইন্টার্নশিপ মনে হয়, হ্যাঁ থার্ড ইয়ার থেকে তুমি প্ল্যান করতে পারবো যে ফোর্থ ইয়ারে যখন ইন্টার্নশিপে যাবো তখন আমি জিআরইর জন্য একটু প্রিপারেশন নিবো, একটু গ্যাপ নিয়ে একটু জিআরইর জন্য প্রিপারেশন নিলাম। দেন হচ্ছে একটু রিসার্চে আমাদের ফোর্থ ইয়ার লাস্ট সেমিস্টার একটা প্রজেক্টের জিনিস আছে, ওইখানে রিসার্চ যদিও অ্যালাউড না এখনো, তারপরে ওই সময় আমরা একটু নিজেরা টিচারদের সাথে যোগাযোগ করে একটু রিসার্চ করার চেষ্টা করি। তো কোর্স গুলোতে অনেক সময় রিসার্চের জন্য টিচাররা চায়, স্টুডেন্টস ডাকে, অনেক সময় সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা অনেকে ডাকে। তো তাদের সাথে একটু রেসপন্স করা, তাদের কাজগুলোতে ইনভলভ হওয়া, তো এরকম একটু ইনভলভমেন্ট থাকলেই হবে। তোমাকে নিজে থেকে আসলে আমি মাস্টার্স করতে কি করতে হবে এত চিন্তা করার দরকার নেই, তুমি জাস্ট গো উইথ দ্য ফ্লো, একটু ইনভলভ থাকো সবকিছুতে এন্ড এনজয় করো তোমার লাইফটা। আমি প্রথমে নাদিয়া ম্যামের কাছে প্রশ্ন করতে যাচ্ছি যে সবার আসলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে উচ্চতর শিক্ষা আমরা নেওয়ার পরে এরপরে আসলে কি কি করার সুযোগ থাকে আমাদের জন্য। আচ্ছা, সো এখানে দুইটা দিক, দুইটা ধাপ আমি বলবো। আর প্রথমে আমি বলে নিই, আমি কিন্তু উচ্চতর শিক্ষা এখনো যাইনি, যাচ্ছি। এটা যে আসছে সে ভালো বলতে পারবে, ভালো বলতে পারবে। আমার যে ভাষা নলেজ, সেখান থেকে আমি তোমাদেরকে একটু হেল্প করতে পারি। তো সেটা হচ্ছে যে তোমরা যদি মাস্টার্স করো বাইরে, যে অনেকেরই প্ল্যান থাকে যে বাইরে জব করার, বাইরে আসলে ইউএসএ তে বিশেষ করে জবের জন্য আসলে যাওয়াটা খুব ডিফিকাল্ট। জব এখান থেকে জব নিয়ে যাওয়া যায় না, মানে 10 to impossible বলতে পারো। সো ইউএস তে যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা একাডেমিক লাইনে যেতে পারি বা স্টাডি করতে যেতে পারি। সো স্টাডি করতে এই জন্য অনেকে হচ্ছে মাস্টার্স করতে যায়, কিন্তু তাদের আন্ডারলাইং ইচ্ছাটা থাকে তারা জব করবে ওখানে যেয়ে। এন্ড ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে যদি আমরা মাস্টার্স করতে যাই, তাহলে তোমরা দেখবা যে অনেক ভালো ভালো কোম্পানি গুলো আসলে জবের জন্য মানে বসে থাকে যে স্টুডেন্টদের জন্য। আমাদের একজন অলরেডি তো আছে ওখানে, অ্যামাজনে একজন অলরেডি জয়েন করেছে, আমাদের সেকেন্ড ব্যাচের মুকুল ভাই, এবং আরো অনেকেই হচ্ছে করে এখন ব্যাক করে ফেলছে। যেমন হচ্ছে আমাদের মাইনুল স্যার ছিল হচ্ছে মাইক্রোসফট, আমাদের একজন ম্যাডাম আছে, উনি আছেন হচ্ছে মাহমুদা ম্যাডাম, উনি আসেন হচ্ছে ইবেতে। তো এরকম বাইরে অনেকেই যায় হচ্ছে হায়ার স্টাডিজ এর পর, তারা আসলে একটা জবে জয়েন করতে চায়, একটা ভালো রিনোন কোম্পানিতে আমরা জব করতে চাই। আর সেকেন্ডলি হচ্ছে যে পিএইচডি করে অনেকেই আসলে শিক্ষকতা লাইনে থাকতে চায় বলে পিএইচডি করে, এছাড়াও পিএইচডি করা যায়। পিএইচডি করার পর আসলে আমরা শিক্ষকতা লাইনে যেতে চাইলে যে আমরা অনেকেই দেশে ব্যাক করে কোন একটা ভালো ইউনিভার্সিটিতে যেতে পারি, যেমন নর্থ সাউথে মনে হয় পশ্চিমা বিশ্বে পিএইচডি ছাড়া তারা জয়েন করতে পারে না। তো এরকম ব্যাপারগুলো থাকে। এছাড়াও বাইরে ভালো ভালো ইউনিভার্সিটিতে আসলে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করার একটা ইজি ওয়ে হচ্ছে পিএইচডি করতে যাওয়া। বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করলে আমরা যে র্যাঙ্কের ইউনিভার্সিটি পিএইচডি করব, তার নিচে র্যাঙ্কের যে কোনো ইউনিভার্সিটিতে আসলে জয়েন করা যায় ফ্যাকাল্টি হিসেবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অনেকেই পিএইচডি করে জবে জয়েন করতে চায়। অনেকে আমাদেরকে বলে যে পিএইচডি করার পর আবার কিসের জব। এটা আসলে একদম ভুল মানে তোমাদের কনসেপ্ট। সেটা হচ্ছে যে পিএইচডি পরে আসলে একটা ডিফারেন্ট ডোমেইনই ওপেন হয় জবের, সেটা হচ্ছে রিসার্চ ডোমেইন। বিভিন্ন ভালো ভালো বড় বড় কোম্পানিগুলোর রিসার্চ উইং থাকে, আর&ডি উইং থাকে। এই উইং গুলোতে পিএইচডি যারা করে তারাই আসলে জয়েন করে, এবং তারা হচ্ছে খুবই মানে
যেটা বলবো খুবই হাই হিউম্যান রিসোর্স, হাই ট্যালেন্টেড হিউম্যান রিসোর্স হিসেবে ওখানে জয়েন করে। ওদের আসলে রিসার্চ উইং এ যাওয়ার একটা ইজি ওয়ে হচ্ছে পিএইচডি করা। পিএইচডি তে অনেক সময় ইন্টার্নশিপের অপশন থাকে, সামার ইন্টার্নশিপ, সেসব ইন্টার্নশিপের সময় ওই কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ করা এবং দেন খুব ইজিলি আসলে ওইসব জায়গাতে ইন্টারভিউ দিয়ে জয়েন করে ফেলতে পারে। তো এগুলো সবই আসলে অনেক ওয়েজ আছে পিএইচডি করে কাজ করার। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তানিম ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে ভাই, আমরা যারা ছাত্র অবস্থায় আছি আমাদের তো আসলে মূলধন নাই মোটামুটি, এবং আসলে আমাদের কি একটা লং টার্ম প্ল্যান করা দরকার নাকি আমরা শর্ট টার্ম প্ল্যান করেই মাঠে নেমে পড়ব? আপনার মতামত জানতে চাচ্ছিলাম ভাই। সো আসলে লং টার্ম প্ল্যান বলতে কিছু নাই। ওকে, মানে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ লং টার্ম প্ল্যান করার প্রয়োজন নাই। ঠিক আছে, ভিশনারি হইতে হবে, মিশন ভিশন থাকবে, and those are bookish and also applicable for real life also, but শুরুটাতে আসলে বেবি স্টেপ খুব প্রয়োজন। সো এটার জন্য এত লং টার্মের প্রয়োজন নাই। শুরু করো, তুমি শুরু করতে আসলে রেগুলার প্রবলেম চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে ফেস করো এবং তুমি একসময় বুঝতে পারবা যে কি করা উচিত। সো টাইম টু টাইম তোমার প্যারাডিম শিফট হবে। হ্যাঁ, আর অবসেস তো আর কিছু নাই যে আমি এটা করছিলাম আমি এটাই করবো, এরকম অবসেশন থাকার কোনো প্রয়োজন নাই। এবং তোমাকে আসলে মানে সিচুয়েশন বলে দিবে যে আসলে আমি কি মানে কোন জায়গায় যাব। সো একটা লং টার্ম, হ্যাঁ লং টার্ম প্ল্যান থাকতে পারে। লং টার্ম প্ল্যান কি, সেটা অ্যাবস্ট্রাক্ট কোনো একটা প্ল্যান, যে আমি 10 বছর পর নিজেকে এই জায়গায় দেখতে চাই আমি 300 মানুষের সাথে কাজ করছি, বা 500 মানুষের সাথে কাজ করছি, অথবা 1000 মানুষের সাথে কাজ করছি, বা আমি যেটা করব সেটা 10 মিলিয়ন পিপল বা 1 কোটি পিপল বা 10 লাখ মানুষ আমার এই সার্ভিসটা নেবে। এরকম লং টার্ম গোল হতে পারে। নট লাইক যে আমি এরকম করব, প্রথমে অফিস বানাবো, অফিস বানানোর পর আমি এমপ্লয়ি এভাবে এভাবে রিক্রুট করবো, আমার বিজনেস এভাবে এভাবে হবে, বা আমি আস্তে আস্তে একটু কাকাবো, একটু ইনভেস্টমেন্ট নিব। ঠিক আছে, এগুলো বড় কোম্পানি যারা তারা এইভাবে করে, বাট এন্টারপ্রেনার অ্যাপ্রোচ এরকম হওয়া উচিত না। এটা হওয়া উচিত তোমার আইডিয়াটা স্ট্রং থাকবে, তোমার গোলটা ফিক্স থাকবে যে আমি কি সার্ভিস দিতে চাচ্ছি, সার্ভিস অথবা কি সেল করতে চাচ্ছি, এনিথিং, কিছু তো সেল করতে পাই, সার্ভিস অথবা প্রোডাক্ট, আদারওয়াইজ তো আর কোনো বিজনেস নাই, রাইট? সো কি সেল করতে চাচ্ছি সেটা আইডেন্টিফাই করো, এবং এই প্রোডাক্টে কত ভালোভাবে তুমি এটার কোয়ালিটি এনশিওর করতে পারো, আর বাকিটা তুমি কিভাবে এটার মার্কেটিং করতে পারো বা মানুষকে কিভাবে জানাইতে পারো, তোমার এই স্বপ্নের সাথে, তোমার এই আইডিয়ার সাথে, তোমার এই সার্ভিসের সাথে কত মানুষকে ইনক্লুড করতে পারো, এটার জন্য তুমি লং টার্ম প্ল্যান আস্তে আস্তে করতে পারো। বাট বিজনেসের জন্য যে 6 মাস পরে এটা করবো, 1 বছর পরে এটা করবো, বাকি জিনিসগুলো আসলে তোমার জার্নি তোমাকে বলে দিবে যে তুমি কোন জায়গায় যাবা। এটা বলা যায় না যে হিসাব করা যায় এখান থেকে 300 কিলোমিটার দূর, তো 75 কিলোমিটার স্পিডে গেলে তো চলে যাবো 4 ঘন্টায়, এটা আসলে হয় না। সো এটা এভরি টাইম কখনো ব্রেক দিতে হয়, কখনো জোরে চালাতে হয়, কখনো শর্টকাট নিতে হয়, কখনো লং টার্ম নিতে হয়। শর্টকাট নিলেও হয় না, অনেক সময় অনেক ঘুরে আসলে লাভ হয়, সেটাও করতে হইতে পারে। সো মানে ইন জার্নির মধ্যে দেখা যায় বিজনেসের শর্টকাট গুলো হয়তো বা কিছু সময়ের জন্য ফায়ার ফাইটিং সিচুয়েশনের জন্য ভালো, বাট তোমার যদি এরকম হয় যে জিনিসটা আমি অনেকটা ঘুরে আসবো, আমি একটা পুরো সার্কেল কমপ্লিট করে আসছি, সেটার জন্য সময় লাগে বেশি, টেক টাইম, বাট কোনো কিছু তাড়াহুড়া করে আজকে করে ফেলবো, রাতারাতি কোনো কিছু সম্ভব হবে না। সো লং টার্ম শর্ট টার্ম কিছু না, শুরু করছো, জার্নিতে নামছো, আস্তে আস্তে করতে থাকো, দেখো হতে থাকবে হতে থাকবে হতে থাকবে। আর একটা বিষয়, প্রত্যেকটা এন্টারপ্রেনার বা যারাই নতুন ব্যবসা শুরু করে সবাই একটা ফাইন্যান্সিয়াল ভয় নিয়ে থাকে। আরে ভাই, তুমি তো এমনি যদি টিউশনই করো তাও একটা ছেলে মাসে 40,000 কামায় ঢাকা ইউনিভার্সিটিতে, আমি জাস্ট এইভাবে খুবই সাধারণ লিবারাল ওয়েতে বললাম। সো এটা কোনো ইস্যু না যে তুমি তো কামাইতে পারবাই রে বাবা, একটা চাকরি করলেও তো তুমি বেতন পাবা। শুরু করো না, শুরু করো, ওইটা আবার তুমি দেখো যে যখন চলতে ফিরতে পারছো না আবার তুমি অন্য কিছু করো। মানে টাকা না থাকলে ব্যবসা করা খারাপ, টাকা থাকলেও ব্যবসা করা খারাপ, তাহলে কখন ব্যবসা করবা? সো যা কিছু আছে তা নিয়ে মুভ করো। সো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। যেমন এখানে একটু আগে একটা কোশ্চেন দেখলাম যে হিউজ লস হয়ে গেছে, লাভ বাইক করছে, যে হিউজ লস হয়ে গেলে কি হবে? ডেফিনেটলি লস হবে। আমি একবার ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট আমি সবসময় করছি, 2010 থেকে আমি ইনভেস্টমেন্ট করে আসতেছি। সো আমি একবার অনেক বড় লসের শিকার হইলাম। সো আমি ভেঙে পড়ছি, আমি অনেক কষ্ট পাইছি, বাট স্টিল আমি ওয়ে আউট বের করছি যে কিভাবে আরো মনিটারি বেনিফিট পাওয়া যায়, যেহেতু এটা ক্যাপিটাল মার্কেট। সো লস তো হতেই পারে। আবার আরেকটা জায়গায় ইনভেস্টমেন্ট করেছিলাম আমি, সেই জায়গায় আমার যে রিসেন্টলি কোভিড এর কারণে আমি ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট ওপেন করেছিলাম, সেটা আমি যে রিসেন্টলি বন্ধ করে দিলাম। সো আমার পুরো টাকাটাই লস গেল। সো ডেফিনেটলি লস হবে, বাট আমার এই সময় আরেকটা জিনিস করতে হবে। আমি সেটার জন্য কি করেছি, ওইখানে যারা সবাই ছিল আমি সবাইকে নিয়ে
এখন কোভিড আইটেম মাস্ক সেল করা ট্রাই করছে ওই এমপ্লয়ি গুলোকে দিয়ে, আমি ইম্পোর্ট করে ও মাস্ক সেল করুক, ওরা অন্য টাইপের মানে কোভিড আইটেম সেল করুক। সো ডেফিনেটলি লস হবে এবং সেটা কভার করার প্ল্যানও খুবই সহজে তাড়াতাড়ি নিয়ে নিতে হবে। আর লাস্ট তুমি যে কোশ্চেনটা করেছিলা যে জার্নিতে মানে লং টার্ম বা শর্ট টার্ম হওয়ার কথা নিয়ে, স্ট্রেইট অ্যান্সার জাস্ট স্টার্ট ইট, বেবি স্টেপ হবে এবং টাইম টু টাইম তুমি তোমার প্যারাডিম শিফট করতে পারো, অথবা তুমি যেটা করছো সেটাই ফোকাল পয়েন্ট রাখতে পারো। বাট ইনিশিয়ালি তুমি তো জানো না কি হবে, এবং কোনো কিছু নিয়ে অবসেস থাকা যাবে না যে আমি এটা আমার স্বপ্ন দেখছিলাম এটাই করতে হবে এছাড়া অন্য কিছু করতে পারবো না, এমন হওয়া উচিত না। দ্যাটস ইট। ভাই আপনার কাছে কমেন্ট থেকে আরেকটা কোশ্চেন নিতে যাচ্ছি। জি, মাসিয়া তামিন ফারিনের কোশ্চেন যে হাউ ডু ইউ কিপ ইউর টেকনোলজি স্কিলস কারেন্ট? ওকে, সো আমি খুবই বাজে কোডার, মানে কোড করিনি কখনো, বাট স্টিল শুরুর দিকে আমি কোড করেছিলাম এবং এমন না যে পারতাম না কিছুই, তা না, কিছুটুকু পারতাম যতটুকু করা যায়, এবং আমাদের প্রজেক্টের সাথে আমি কিছু জিনিস শিখেছিলাম। আর হচ্ছে আমি রিসার্চও একবার করেছিলাম, সাকিব স্যারের সাথে পেপার পাবলিশ করেছিলাম, ওগুলোও করেছিলাম, যখন যেটা ভালো লাগছে সেটা করছি। আর এখন যে স্কিলগুলো, এখন আমি অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট কিছু গভর্নমেন্ট প্রজেক্টের সাথে ইনভলভ আছি, প্লাস হচ্ছে কিছু লোকাল ক্লায়েন্টও আমার আছে। সো সেটার জন্য আমি উডেমিতে কিছু কোর্স করি, এমনি সার্টিফিকেশন কিছু নেই, এবং অনেক সময় কিছু অনলাইন বই পড়ি। আর এখন যেটা হচ্ছে উডেমি লিঙ্কডইন কোর্সগুলো আমি রেগুলার কিছু না কিছু করি, দেখা যায় মাসে অ্যাটলিস্ট 5 to 6 আওয়ার্স এর একটা ভিডিও কোর্সে কত সময় লাগে না বেশি। সো ওরকম সার্টিফিকেশন গুলো নিই, কিছু ট্রেনিং সেশন জয়েন করি মানে অ্যাজাইল বাংলাদেশের সাথে। সো মানে আমি এখন রিসেন্টলি স্ক্রাম প্র্যাকটিস করতেছি, সো ওই জায়গাগুলোতে মানে তো আসলে সফট স্কিলই লাগে মূলত, ওইটা মোটামুটি আমার আছে মনে হয় আমার। আর যে জিনিসগুলো পারি না সেই জিনিসগুলো অনলাইন থেকে ঘেটে ঘেটে ওই জিনিসগুলো রাখি, এবং আমি যেগুলো আবার শিখি সফটওয়্যার রিলেটেড সেগুলো আমার বিজনেস লাইফে ইনক্লুড করি। কিরকম, যে আমি যখন নিজে ব্যাকলগ দেখে কাজ করে প্রোডাক্ট ওনারদের সাথে যখন আমরা কাজ করি, বা আমি যখন আমার টিম মেম্বারকে জানাই বা আমার টিম মেম্বাররা করে যেভাবে, তখন আমি আমার যখন ব্যবসা আসে আমি নিজে আবার আমার কাজগুলো ভাবে ব্যাকলগ বানাই ফেলি, যে ঠিক আছে আমার স্প্রিন্ট হয়তো বা 7 days to 9 days হবে না, স্প্রিন্ট আমার 1 month হবে, নো ইস্যু অন দ্যাট, বাট আমি ওভাবে আমার স্প্রিন্টটা বানাই ফেলি যে এই মাসে আমি এই জিনিসগুলো কাজ করবো। এবং যখন আমরা বিজনেস করি আমরা রেসিমেট্রিক্স বানাই, কেউ রেসপন্সিবল কেউ অ্যাকাউন্টেবল, আমার বিজনেসে যখন আমি এটা বানাই, সো এই কাজটার জন্য ও রেসপন্সিবল, ও অ্যাকাউন্টেড, আর এটার জন্য আমার সাথে কনসাল্ট করবে, ওইটাও দেখা যায় আমার বিজনেসে ইমপ্লিমেন্ট করতে পারি। সো ইটস নট লাইক যে সফটওয়্যার টেকনোলজি গুলো রিয়েল লাইফ বিজনেসে ইমপ্লিমেন্ট করা যাবে না, ইটস নট লাইক দ্যাট। সো ইটস আ ভাইস ভার্সা। এবং আমরা ওই জায়গা থেকে এটাকে মশি একটা কথা বলতে আমার সেটা মনে পড়ে যায় যে বিজনেস আর সফটওয়্যার এই জিনিসটাকে যদি আমরা ইন্টারসেক্ট করতে পারি তাহলে এটা কমন পয়েন্টস গুলো নিলে ডেফিনেটলি ভালো কিছু হবে। ধন্যবাদ ভাইকে। নাদিয়া ম্যাডামের কাছে একটু প্রশ্ন ছিল, আমি একটু অ্যাড করে তারপরে আমরা, হ্যাঁ, সেখানে ম্যাডামের কাছে প্রশ্ন ছিল যে অনেকেই প্রশ্ন করছেন, এটা আসলে ভাইয়া দিয়ে দিয়েছেন, তারপরে একটু বলতেছি যে অনেকেরই হয় এটা, মানে আমার মনে হয় যে 12টা ব্যাচের অনেক স্টুডেন্টের মধ্যে হয় যে অনেকে লেখছে যে কোডিং ভালো লাগে না, সেই ক্ষেত্রে তার অনেক আলাদা স্কিল আছে, অনেক ভালো গুণ আছে, এবং একসময় তো অবশ্যই সে চমৎকার ভালো স্টুডেন্ট ছিল, সেক্ষেত্রে সে কি করবে, এটা হচ্ছে তাদের একটা প্রশ্ন, যে এইরকম একটা পরিস্থিতিতে তার আসলে কি করা উচিত। আচ্ছা, হ্যাঁ, কোডিং এই প্রবলেমটা আমি নিজেও পার্সোনালি, অনেকেই আমার কাছে আসছে এটা নিয়ে যে কোডিং ভালো লাগে না, কোডিং পারি না, কি করব। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ থাকতে হলে আসলে কোডিংটা জানতে হবে, কোডিংটা জানা আসলে ম্যান্ডেটরি, কারণ এটা আসলে একটা বেস লাইন আমাদের। তবে এটা আমি তানিমকে দেখেই বলি যে এই যে আমাদের এরকম না যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে হবে সারা জীবন। যদি ভালো না লাগে তাহলে যেটা ভালো লাগে সেটা আমরা করতে পারি, আসলে কোনো প্রবলেম নেই। আমাদের কিন্তু অনেকেই ডোমেন সুইচ করে, তানিম যেরকম এন্টারপ্রেনার হলো, সে বিজনেস করছে, এরকম অনেকেই আছে যে বিভিন্ন পাবলিক জবে জয়েন করেছে। সো তারা আসলে কোডিংটা পছন্দ হয় না, ভালো লাগে না, অন্য কিছু করতে চায়, সো তারা অন্য পথ খুঁজে নিয়েছে, এটা কিন্তু কোনো সমস্যা নেই। আমাদের এখানে কিন্তু সবাই ভালো স্টুডেন্ট, এটা আমি একটু ফোকাস করতে চাই যে অনেকেই মনে করে যে আল্লাহ আমার সিজিপি এত খারাপ, আমি কি করব, আমার ভবিষ্যতে কিছু হবে না, আমার লাইফের কিছু নাই। সো এই জিনিসগুলো মনে করার কোনো কারণ নাই, কারণ হচ্ছে আমাদের প্রথম থেকে লাস্ট জন যার সিজিপিএ সবচেয়ে কম, যার সিজিপিএ সবচেয়ে বেশি, তাদের মধ্যে কে সাকসেসফুল হবে কে সাকসেসফুল হবে না এগুলো আসলে কিছুই বলা যায় না, সবাই ভালো স্টুডেন্ট। এখানে যেটা ম্যাটার করে সে হচ্ছে পরবর্তী লাইফে সে কোন কাজটাতে প্যাশন খুঁজে পাইলো, কোন কাজটাতে সে এফোর্ট দিচ্ছে, কিতে সে হতে চায়, সেটার উপর বেস করে তার লাইফের ডেফিনেশনটা চেঞ্জ হবে। সো এরকম মনে করা দরকার নাই যে কোডিং পারি না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর লাইনে আমি থাকতে পারবো না, আমি তাহলে আসলে আর কি করবো, অনেক কিছু করার সমস্যা নেই। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যদি থাকতে চাও তাহলে কোডিংটা আসলে একটা বেসিক জিনিস, কোডিংটা জানতে হবে।
আনমিউট করো। ম্যামের কাছে আমার প্রশ্ন যে আন্তর্জাতিক সফটওয়্যার কোম্পানিগুলোতে চাকরির জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং নাকি ডেভেলপমেন্ট, কোন দিকে আমাদের জোর দেওয়া উচিত এবং কেন? আচ্ছা, আমি বলবো সবসময় কম্পিটিটিভ প্রোগ্রামিং এ জোর দেওয়া উচিত, সবসময় সকল পরিস্থিতিতে সকল জায়গায় যাওয়ার জন্য, কারণ এটা হচ্ছে বেস। তো তোমাদের আমি আইআইটিতে তোমাদের স্টুডেন্টদেরকে আমি বহুবার মনে হয় এই জিনিসটা আলোচনা করেছি অলরেডি, যে প্রোগ্রামিং শেখা বা ডেভেলপমেন্ট শেখা আসলে কঠিন কিছু না। 1 মাসের একটা কোর্স করলে 1 মাসে বসে আমি শিখে ফেলতে পারবো। সো কোন জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে যেটা আমরা বেশি গুরুত্ব দেই না। কোনগুলো গুরুত্ব দাও না তোমরা? তোমরা গুরুত্ব দাও না ডেটা স্ট্রাকচারকে, কমিউনিটি অপটিমাইজেশনকে, অ্যালগরিদম ডেভেলপমেন্টকে, এগুলোকে তোমরা একদম গুরুত্ব দাও না। এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে রিসার্চ করতে চাও, আন্তর্জাতিক কোম্পানিতে তোমরা জয়েন করতে চাও, যে কোনো সময় তোমাদের ডেটা স্ট্রাকচার নলেজ কিরকম, অ্যালগরিদমের নলেজগুলো কিরকম, এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব 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 বেশি ইম্পর্টেন্ট। যতবারই খুব বলবো আমি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর ডেভেলপমেন্টের যেটা আমাদের আসলে ডেভেলপমেন্টটা তো অলরেডি আমি দেখছিলাম কে জানি প্রশ্ন করছিল যে কারেন্ট টেকনোলজির সাথে থাকা বা এই ডেভেলপমেন্টের জিনিসগুলো নিয়ে। ডেভেলপমেন্টটা তো আমাদের এখনো খুব চেঞ্জিং, অলওয়েজ একটা চেঞ্জের মধ্যে দিয়ে যেতে থাকে। সো এটা আসলে এরকম না যে তোমরা একটা ডেভেলপার ল্যাঙ্গুয়েজ জানো, ধরো জাভা আমি জানি, আমি সি শার্পে কাজ করতে পারবো না, এরকম না ব্যাপারটা। একটা বেস একটা জিনিস আছে, বেস একটা নলেজ আছে। সুডো কোড যদি তুমি জানো, জিনিসটা লজিক্যালি কিভাবে ডেভেলপ হয় যদি তুমি জানো, প্রোগ্রামিং এর পুরো কনস্ট্রাকচার কিভাবে কাজ করে সেটা তুমি যদি জানো, তাহলে যে কোনো ডেভেলপমেন্টের এনভায়রনমেন্টের সাথে তুমি খুব ইজিলি, খুব সহজে, খুব ফাস্ট পরিচিত হতে পারবা। সো বেসটা যদি তোমার ঠিক থাকে, সি, ছোটবেলা সি, ডেটা স্ট্রাকচার, কমিউনিটি অপটিমাইজেশন, অ্যালগরিদম, এগুলো যদি ঠিক থাকে, যে কোনো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে যে কোনো সময় তুমি আসলে নিজেকে ফিট করে দিতে পারবে। ওইটা নিয়ে চিন্তার কিছু নেই। থ্যাংক ইউ ম্যাম। তানিম ভাইয়ের কাছে প্রশ্নটি এসেছে কমেন্ট সেকশনে নাফিস ফুয়াদ ভাইয়ের কাছ থেকে, যে ভাই যেটা বলেছেন যে আমাদের আসলে নতুন কিছু নিয়ে আসা লাগবে মার্কেটে, সেটা না, মার্কেটে এক্সিস্টিং যেগুলো আছে সেই সব আইডিয়া দিয়েও আমরা চলতে পারি, কিন্তু আমাদের এই ক্ষেত্রে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত? ওকে, সো দ্যাটস আ প্রিটি গুড কোশ্চেন। অ্যান্ড অ্যাকচুয়ালি মানে জিনিসটা হচ্ছে এরকম যে সেম সার্ভিস থাকবে, বাট আমি কিছু তো ডিফারেন্টলি নিউ ইউএসপি দিব, মানে আমার সেলিং পয়েন্ট আমি ডেফিনেটলি কিছু অ্যাড করব। আর ব্যাপারটা থাকে যে প্রোডাক্টটা যদি মানে কোয়ালিটি এমন থাকে যেটা এই ফিচারটা অন্য কারো নাই, সো তোমাকে ডেফিনেটলি তুমি খুঁজে পাবা। তারপর আসলে নিজের প্রোডাক্টটাকে মার্কেটিং করতে হবে। এখন অনেক উপায় আছে, যেমন ইন্ডিয়াতে জিও তো লস লিডিং স্ট্র্যাটেজি করে, মানে কাস্টমার অ্যাকুইজিশনের জন্য অনেকগুলো উপায় অবলম্বন করতে হবে। ও যে কোশ্চেনটা করেছে এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে অ্যান্সার দেওয়ার মতো কোশ্চেন না। প্রোডাক্ট জেনে কিভাবে করবে, কারণ ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে। হয়তো বা তুমি তোমার প্রোডাক্টের ক্ষেত্রে লস লিডিং স্ট্র্যাটেজি করতে পারো, কাস্টমার অ্যাকুইজিশনের জন্য গিফট দিতে পারো, অথবা তুমি প্রচুর পরিমাণে টেল করতে পারো, বা ফেসবুকে অনেক কিছু করতে পারো, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যত উপায় খরচ করতে পারো। বাট যেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এভাবে খুব সহজভাবে বলি যে আমি সার্ভিস এটা থেকে আমি সর্বোচ্চ একটা কাস্টমার থেকে 500 টাকা করে পেতে পারি লাভ, তাহলে আমি এই কাস্টমারটা অ্যাকুইজিশন করার জন্য 2000 টাকা পর্যন্ত খরচ করব পার কাস্টমার অ্যাকুইজিশন। সো আমি ওই কাস্টমারটা আমার সাথে 4 বার রিপিটিটিভ হলে আমি ওই কাস্টমারের 5 নাম্বার সেল থেকে লাভ করা শুরু করবো, এবং আমার প্রোডাক্টটা এমন হবে যে আমার কাস্টমার একবার নিলে যেন সে 5ম বার পর্যন্ত অ্যাটলিস্ট ব্যবহার করে, তাহলে আমি 2000 টাকা খরচ করবো। এরকম আমি যে একটা প্রোডাক্ট বানাই 2 বার ব্যবহার হয়, এবং যদি লাভ করি 500 টাকা করে একটা প্রোডাক্টে সর্বোচ্চ, সো তাহলে আমি তার জন্য 500 টাকা খরচ করব তাকে অ্যাকুইজিশন করার জন্য, সেকেন্ড পারচেজ থেকে লাভ স্টার্ট করব। সো এইভাবে অ্যাকুইজিশনটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাকুইজিশনের জন্য যে অনেক ক্যাম্পেইন থাকতে পারে, যে প্রথম পারচেজ করলে এটা দিব, অথবা এরকম থাকতে পারে রেফারেল থাকতে পারে, তারপরে থাকতে পারে বিভিন্ন কোম্পানির সাথে অ্যাফিলিয়েশন। এখন অ্যাফিলিয়েশনটা খুব ভালো চলে, যেটা করলাম এটাই কোম্পানির সাথে, এইভাবে করে সবাই জানতে পারে। আর লাইক সেম প্রোডাক্ট হইলেও, মানে আমি বলি তোমার ইউনিলিভারও একটা জিনিস বেচে, আবার ওই একই প্রোডাক্ট অন্য একটা কোম্পানিও বেচে, আর তো ব্যাপারটা হচ্ছে সিগারেট জেটিআইও বেচে আবার বিএটিও বেচে। সো সবাই তার স্ট্র্যাটেজি এভাবে মেনটেন করে, বানায় এবং ওইভাবে মার্কেটিং করে। সেম প্রোডাক্ট হইলেও মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে ওইভাবে কাস্টমার ধরতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি এখানে ব্যাপার আসে ইনভেস্টমেন্ট কেমন লাগবে এবং আমি কতটুকু খরচ করতে চাচ্ছি, আমার আরওআই কেমন হবে। সো ইটস আ বিগ কোয়েশ্চেন, এবং এটা সামনাসামনি বসে তার প্রোডাক্ট নিয়ে তারপরে আলোচনায় আসা উচিত। সো আমি যদি ওর সিম্পল অ্যান্সার দিই, সো আমার একটা মার্কেটিং প্ল্যান বানাইতে হবে এই ক্ষেত্রে, এবং সেটার এগেইনস্টে আমার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কত হচ্ছে এবং সেটার এগেইনস্টে কত রিটার্ন পাবো, সেগুলো চিন্তা করে মার্কেটিং করা উচিত। তারপর প্রোডাক্টে অন্যগুলোর থেকে কিছু ইউএসপি হলেও অ্যাড করা উচিত। জি ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি।
আমরা আসলে সবাই কিনবকই.com সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ওকে, এটা স্টার্টিং কিভাবে বা আপনি কিভাবে শুরু করেছিলাম, সেটা আমরা বন্ধ করে ফেলেছিলাম 2017-এ। বাট এই লকডাউনে আমি একটা জায়গায় একটা স্ট্যাটাস আমি দেখছিলাম যে ব্যবসা করলে তরকারি, চাকরি করলে সরকারি, রাইট? সো ওই জায়গা থেকে জিনিসটা আসলো যে আমরা যেহেতু আমাদের সাথে ফার্মের সাথে আমাদের খুবই ভালো অ্যাটাচমেন্ট এবং এগ্রিকালচার এবং ভিলেজ ফার্মার্সদের সাথে, সো আমরা যেটা করছি ঢাকাতে এখন আমরা জাস্ট 100 কাস্টমারকে সার্ভ করতেছি। এই 100 কাস্টমারকে আমরা ফ্রেশ ভেজিটেবলস দিচ্ছি, হালাল মিট প্রোভাইড করতেছি এবং ডেইরি প্রোডাক্টস গুলো প্রোভাইড করছি এবং অল টাইপস অফ হাউস হোল্ড জিনিস যেগুলো লাগছে সেগুলো আমরা প্রোভাইড করতেছি। এবং রিসেন্টলি আমরা একটা ভেঞ্চার স্টার্ট করছি, গরুর বাজার .online, রাইট? এটা কেউ তোমরা দেখছো? ওকে, সো গরুর বাজার .online-এ আমরা যেটা করেছি সেটা হচ্ছে ফার্স্ট টাইম এটার জন্যই বলেছিলাম, শেয়ার্ড কুরবানির আমরা একটা অপশন রেখেছি। তো দেখা যাচ্ছে যে এই কোভিড সিচুয়েশন অনেকে ফাইন্যান্সিয়ালি একটু সেটব্যাক হয়েছে, প্লাস হচ্ছে শেয়ার্ড কুরবানি তো আমাদের সমাজে সবসময় ছিল, আমরা একটা গরু নিতাম, প্রতিবেশী মিলে 3 ভাগে কুরবানি দিতাম। তো সেই জায়গাটাতে আমরা অনলাইনে যেটা করছি, আমাদের সাইটে শেয়ার্ড কুরবানির নামে আমরা 4টা অপশন রেখেছি। একটা হচ্ছে ছোট, একটা মাঝারি, একটু মাঝারি থেকে বড়, একটা বড়। এই গরুগুলো 7টা ভাগে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে এবং এখানে স্লটারিং সার্ভিস ইনক্লুডেড এবং প্যাকেজিং এ আমরা জিপ ব্যাগ প্রোভাইড করব এবং গরুর পায়া বা অন্য টাইপের যে আদার স্টাফ গুলো আছে সেগুলো আলাদা ব্যাগে প্রোভাইড করবো এবং বাসায় হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আমরা গরু, মানে স্লটার করে। সো তার কিছুই করতে হচ্ছে না, সে শুধু 1 ভাগ গরু নিবে এবং এই গরুটা সে বাসায় কুরবানির দিন সকালে পাবে। তো এটা শেয়ার কুরবানির অপশন রেখেছি এবং সোফার আমরা অলরেডি এখন পর্যন্ত 50+ কাস্টমারের বুকিং পেয়েছি ফর শেয়ার কুরবানি। আর গরুর ক্ষেত্রে আমরা যেটা করেছি, নিজেদের ফার্মের সবগুলো গরু ইনক্লুড করেছি এবং আমরা আমাদের যেগুলো ট্রাস্টেড ফার্মার তাদের গরুগুলোকে আমাদের প্ল্যাটফর্মে এনেছি এবং সেই গরুগুলোকে আমরা ডেলিভারি করে দিব তার বাসায় ঈদের দিন। এটা একটা সার্ভিস দিচ্ছি এবং এই ঈদে যেহেতু সবাই কষাই পায় না বা কষাই নিয়ে একটা প্রবলেম থাকে, তো আমরা অলরেডি একটা বাঞ্চ অফ যারা বুচার আছে তাদেরকে কানেক্ট করেছি এবং তাদেরকে দিয়ে আমরা এই কষাই সার্ভিসটা এবার ঈদে প্রোভাইড করব এবং সোফার খুবই ভালো রেসপন্স পাচ্ছি। আমরা এভারেজ ডেইলি আমাদের 5 থেকে 6টা গরু বুকিং স্টার্ট হচ্ছে। তো এই ব্যাপারটা হচ্ছে আমরা এই শেয়ার্ড কুরবানির ইনিশিয়েটিভটা ফার্স্ট টাইম নিয়েছি ইন বাংলাদেশ। সোফার এখন পর্যন্ত কেউ নেয়নি এবং আমরা যে সারাটা পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং সবাই আমাদেরকে ইন্সপায়ার করছে এবং দিস শুড বি কন্টিনিউ হবে এটা, এই ব্যাপারটা। এবং অলরেডি আমরা একটা জায়গা নিয়েছি, যে জায়গায় আমরা হচ্ছে কুরবানিটা করব একদম শরিয়া মোতাবেক, ইমাম সাহেব থাকবে এবং প্রপার ট্রেইনড বুচার থাকবে, তারা এই জবাইটা দিবে এবং তারা এই মাংসগুলো প্রিপেয়ার করবে এবং আমরা বাসায় বাসায় হোম ডেলিভারি দিব। আমার 2 দিন আগে ইলিয়াস ভাইয়ের সাথে কথা হচ্ছিল, পাঠাওর সিইও। সো উনিও আমাদের গরুগুলো আমরা পাঠাও শপে আমাদের গরুগুলো হয়েছে, তো তাদেরকেও আমরা স্লটারিং সার্ভিস দিচ্ছি। সো স্লটারিং সার্ভিস ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, লঞ্চড বাই আস, আমি এভাবে বলতে চাই, টু বি প্রাউড অফ দিস। এবং এতে করে যেটা হচ্ছে অনেকের সুবিধা হবে, অনেকে দেখা যায় কুরবানিটাকে খুবই বলতে চায় আমি এত বড় গরু দিচ্ছি, আসলে এটা আমাদের রিলিজিয়াস ভিউর সাথেও যায় না। সো আমাদের এখান থেকে গরু নিয়ে সেটা ওরা ভাগ নিয়ে কুরবানি দিয়ে দিতে পারছে, সো হ্যাসেল ফ্রি হচ্ছে। ইভেন আমি এই সার্ভিসও রেখেছি যে কেউ যদি চায় তার যে দানের অংশটা কুরবানি যা দেয় 3টা রেশিও ভাগ হয়, একটা রেশিও কিন্তু দান করে, সেটাও যদি কেউ দান করতে চায় সেই দানও আমরা করে দিতে সাহায্য করবো। বিকজ আমরা এই কোভিডে আমরা প্রচুর এই চ্যারিটি প্রোগ্রাম করেছি এবং এই গরুগুলো যে স্লটার হচ্ছে এটার যে স্কিনটা থাকছে গরুর চামড়াটা, এই চামড়া সেল করে যে টাকাটা আসবে সেটা আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশনে চ্যারিটি হিসেবে দিব। সো ইটস এ নিউ ইনিশিয়েটিভ ফ্রম আস কিনবকই থেকে, যে কিনবকইটাকে আমরা রিফর্ম করছি। আমরা আগে ছিলাম ক্লথিং বেসড এন্ড আদার স্টাফ, সো এটাকে আমরা হোপফুলি আগামী 1 বছরের মধ্যে এটাকে নিয়ে যাব গ্রসারি বেসড এবং ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ মিট, ফ্রেশ সবকিছু দেওয়ার ট্রাই করব এবং এই ব্যাপারটাই। আর এখান থেকে গরুর বাজার .online থেকে আসলে অ্যাকচুয়ালি আমরা দেশে গরু সাপ্লাই করবো এবং আফটার দিস যে মানুষ যে আসলে যে গরুগুলো পেয়ে থাকে সে আমরা তাকে রেগুলার মিট সাপ্লাই দিব আসলে ঢাকা শহরে। এটা হচ্ছে আমাদের ইনিশিয়েটিভটা, রেগুলার মিট সাপ্লাই দিব এন্ড গ্রসারি দেব। সো এটা কিনবকই এখন কারেন্ট সিচুয়েশন, এন্ড কিনবকই কোভিড আইটেম দিচ্ছে ওয়ার্ল্ড বাংলাদেশের সব জায়গায়, মূলত হোলসেলটা আমরা করছি। সো মাস্ক এন্ড স্যানিটাইজার, আদার স্টাফ, কোভিড আইটেম গুলো তারা এখন হোলসেল করছে। তো এই তাদের আমরা কিনবকই এই দুটো পার্টি এখন কাজ করছি আমরা। ধন্যবাদ তানিম ভাইকে, আপনার সামনের বিজনেস গুলো আরো ভালো কাটুক, এটা
শুভকামনা রইল। নাদিয়া নাহার ম্যাডামের কাছে দুটি প্রশ্ন থাকবে, মোটামুটি শেষের দিকে আমরা চলে এসেছি। একটা হচ্ছে যে এসওপি এর কথা আমরা বলেছিলাম, স্টেট অফ পারপাস, এটা নিয়ে অনেকে প্রশ্ন আছে যে এটা নিয়ে আমি কিভাবে লিখবো, যে আমি মনে করলাম যে আমি লেখা শুরু করেছি, সেক্ষেত্রে আমার অ্যাটিটিউডটা কি হবে। আর সেকেন্ড যে প্রশ্ন, যে লাইফে এত অ্যাচিভমেন্টের পর এখন স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথায় আছে আপনার, আর এরপরে স্বপ্নটা কি? আচ্ছা, সো প্রথমটা দিয়ে শুরু করি। এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস লেখার জন্য আমি যেটা প্রথমেই বলেছি যে খুব তাড়াহুড়া করে এটা লেখার জিনিস না, যেহেতু আমি আমাকে সেল করব, আমি আমাকে রিপ্রেজেন্ট করব, সেটা হচ্ছে লং টাইমে লিখতে হবে। আমি বললাম যে 3 থেকে 4 মাস ধরে লিখলে সবচেয়ে ভালো। তো সেক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে এটা একবারে বসে লিখাটা খুব ডিফিকাল্ট একটা জব, কারণ আমি আমাকে রিপ্রেজেন্ট করতে গেলে আমি কিভাবে করব, এটা সবার জন্য খুব ডিফিকাল্ট যে আমি কি বলবো আমাকে নিয়ে, কিভাবে আমি নিজেকে সেই ইউনিভার্সিটির সাথে যে আমরা কম্বাইন্ড হয়ে কাজ করতে পারি সেই ধরনের জিনিসগুলো যে আমি তুলে ধরবো, সেটা কিভাবে ধরবো। সো এটার জন্য আমি যেটা করতাম, আমার মোবাইলটা সবসময় আমার কাছে থাকতো, যেহেতু মোবাইলে আমি একটা এভারনোট ইউজ করতাম, আমি সেখানে হচ্ছে আমি অলওয়েজ যখনই যাই অন দা গো আমি কিছু না কিছু পয়েন্টস টুকে রাখতাম। অলওয়েজ আমার মাথায় আসলে চলতে থাকতো যে আমি আমাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কি কি পয়েন্টস রাখা উচিত। সো এই জিনিসগুলা যখনই কিছু মনে আসে, আমি রিক্সায় যাচ্ছি, আমি বাইরে যাচ্ছি, আমি ক্লাস নিচ্ছি, যে কোনো টাইমে আমার মাথায় যখন কিছু আসতো আমি ওই জিনিসগুলো টুকে রাখতাম। পারলে কিছু প্যারা, 1 প্যারা 2 প্যারা, 1 লাইন 2 লাইন লিখে রাখতাম। লিখে দেন আমি রাতে যখন বাসায় আসবো তখন আমি জিনিসটা নিয়ে কম্পিউটারে বসে অতটুকু জিনিসই, ওই অতটুকু অংশই আমি টাইপ করে রাখতাম। সো সাজানো জিনিসটা শুরুতে যদি আমরা চিন্তা করি যে আমি পুরো স্ট্রাকচারটা একবারে সাজাবো, একদম পয়েন্ট বাই পয়েন্ট, প্যারা বাই প্যারা, কোন প্যারা কি লিখবো সাজাবো, সেভাবে হলে আসলে হবে না। সো তোমাকে ছোট ছোট পার্ট, ছোট ছোট অংশ নিয়ে আসলে একটু একটু করে লিখতে হবে। ধরো একটা প্যারা আমি রাখবো আমার রিসার্চের জন্য, তো সেই প্যারাটা কোথায় রাখবো, কিভাবে রাখবো আমি জানি না, বাট কি কি পয়েন্ট আমি ওখানে রাখবো সেটা আমি ডিসাইড করতে পারি, তাই না? সো ওই ছোট ছোট ভাগগুলো আমি আসলে লিখে রাখতে পারি। দেন আমার এডুকেশন নিয়ে আমি লিখতে চাই, ছোট ছোট ভাগ আমি লিখে রাখতে পারি। আমার অ্যাচিভমেন্টস, আমার গোল্ড মেডেল বা আমার সফটওয়্যার কম্পিটিশনের অ্যাচিভমেন্ট গুলো আমি লিখে রাখতে চাই। কিভাবে আমি সেগুলো বলবো সেই জিনিসগুলো আমি একটু একটু করে লিখে রাখবো। তো এই পুরো জিনিসগুলো যখন লেখা হয়ে যাবে, দেখবা আমি একবারে বসে লিখতে চাইলে 2 পেজ লেখা আসলে খুব ডিফিকাল্ট আমার জন্য। কিন্তু আমি যদি এটা 10 বার, 12 বার, 15 বার বসি, বিভিন্ন দিনে, একদিন গ্যাপ নিয়ে হয়তো আমি প্রতি 2 দিন পর পর একদিন করে বসছি, ওই জিনিসগুলো আমি আমার মোবাইল থেকে ওই জিনিসগুলো জেনে কম্পিউটারে সাজিয়ে লিখছি। তো এভাবে লিখলে আসলে খুব ইজি হয়। আর এক্ষেত্রে হচ্ছে পুরা প্রসেসটা শেষ হওয়ার পরে আমার এসওপিটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আসলে জিনিসটা রিভাইজ করার অনেক ব্যাপার আসে। একটা এসওপি আসলে 15, 16, 20টা রিভিশন যদি না হয় সেটা, তাহলে আসলে সেটা কি রিভিউ হলো। সো প্রত্যেকটা এসওপি আসলে রিভিউ করাতে হবে বারবার। আমার কাছে যে আছে, আমার বন্ধু, আমার টিচার, আমার ফাদার মাদার, যে কেউ যে আমার কাছে, তাকে দিয়ে একবার পড়ায় ফেলতে হবে যে দেখো তো এটা পড়ে দেখো, আমাকে কি তোমার সেলেবল মনে হচ্ছে কিনা, আমি কি আমাকে রিপ্রেজেন্ট করতে পারলাম কিনা, আমার কি গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, সো লাইনগুলোকে আমি আরেকটু অন্যভাবে লিখলে কি সুন্দর হবে কিনা। সো এই জিনিসগুলো আসলে রিভিশন দেওয়ার ব্যাপারে 15 থেকে 20টা রিভিশন না দিলে আসলে একটা এসওপি আসলে কখনোই সাবমিটেবল হয় বলে আমার মনে হয় না। সো এইভাবে এসওপিটা লিখতে পারি। আর সেকেন্ড প্রশ্নটা কি ছিল সাকিব? ম্যাডাম দ্বিতীয় প্রশ্নটা ছিল যে এখন এত কিছু অ্যাচিভমেন্টের পর লাইফের স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথায় আর সামনের গোলগুলো কি? আচ্ছা, এটা যে প্রশ্ন করেছে সে মনে হয় প্রথম থেকে লাইভে ছিল না। সো আসলে আমি প্রথমে শুরুতেই বলেছি যে আমি আসলে আমার জার্নির একদম শুরুতে, এখনই আসলে আমার মানে আকাশে উঠে যাওয়ার মতো কোনো কিছু হয় নাই। আমি জাস্ট আমার আমি যেটা বললাম এটা একটা গুড স্টার্ট, আমার সাকসেসের জার্নিটা স্টার্ট হয়েছে এবং আমি একটা গুড স্টার্টে স্টার্ট করতে পেরেছি। সো এটাতে অ্যাচিভমেন্ট আমি আসলে কিছুই অ্যাচিভমেন্ট নাই এখন, কোনো অ্যাচিভমেন্ট নেই। যেগুলো অ্যাচিভমেন্ট বলছি সেগুলো তো আমি প্রথমেই বলেছি যে আমি কুয়ার ব্যাংক, কুয়াতে আমি আসলে ছোট ছোট অ্যাচিভমেন্টস আমি করে রেখেছি। এখন আমি হচ্ছে বাইরের ওয়ার্ল্ডটা দেখতে যাব, কার্নেগি মিলনে যখন যাব, আমি ইউএসএ যখন যাব, তখন আমি আসলে বাইরের ওয়ার্ল্ডটা দেখবো, সেখানে আমার পজিশনটা বুঝবো, সেখানে আমি কি কাজ করতে পারি, আমার স্কোপ, কাজের স্কোপ গুলো আমি তখন জানবো। তখন আমি আসলে তোমাদেরকে আরো 20-15 বছর পরে হয়তো বা আমি তোমাদের বলতে পারবো যে আমার অ্যাচিভমেন্টস কি কি আসলো বা আমি এখন স্যাটিসফাইড কিনা। এখন আমি একদমই স্যাটিসফাইড না, আমি খুবই জ্ঞান পিপাসী, এখন আমি পিপাসা নিয়ে বসে আছি, আমার খুবই এখন তৃষ্ণা পাচ্ছে। হ্যাঁ রায়ান। তানিম ভাইয়ের কাছে আমি শেষ প্রশ্নটা করতে যাচ্ছি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, যে আন্ডার গ্রাজুয়েটদের জন্য একজন এন্টারপ্রেনার হিসেবে ক্যারিয়ার রিলেটেড আপনার লাস্ট মেসেজ কি হবে? লাস্ট মেসেজ, লার্ন হাউ টু সেল ইয়োরসেলফ। তানিম ভাই। লার্ন হাউ টু সেল ইয়োরসেলফ। একটা কথা এটা ছাড়া আরেকটা বলতে চাই, সেটা হচ্ছে সবার সাথে কানেকশনটা খুবই ভালো রাখা উচিত। কারোর সাথে কারোর সাথে ভালো সম্পর্ক রাখাটা খুবই ইম্পর্টেন্ট এবং সেলফলেসলি মিশা উচিত সবার সাথে।
সো কার্মা ইজ দেয়ার, সো ডেফিনেটলি তুমি সেটা রিটার্ন ব্যাক পাবা। সো এটা আমি বলছি না যে রিটার্ন ব্যাকের জন্য তুমি কাজ করো বা হেল্প করো, বাট সবার সাথে সেলফলেসলি মিশো, সো ডেফিনেটলি তোমার দেখবা এটা কাজে লাগবে। সো যদি কেউ ব্যবসা করতে চায় বা বিজনেস করতে চায়, আই থিঙ্ক সেলফলেসলি তার প্রতিটা কানেকশনের সাথে বিল্ড আপ থাকা উচিত, তাহলে দে উইল ফিল কনফিডেন্ট অ্যাবাউট ইউ, এবং আদার্স আর কনফিডেন্ট ফিল করলে আই থিঙ্ক তুমি সামনে যেতে পারবা। সো দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস বলবো যে প্রতিটা জায়গা থেকেই নিজের আসলে একটা এন্টারপ্রেনারিয়াল অ্যাপ্রোচ প্রয়োজন, প্রতিটা জায়গা থেকে। ইভেন যে কেউ যদি চাকরিও করে, ইভেন আমিও এখন জব করি একটা জায়গায়, তো সেই জায়গাতে সিমেক্স সিস্টেম নিম কোম্পানিটার নাম, সো সেখানেও আমি কিন্তু অনেক মানে আমি আমার উদ্যোক্তা মনোভাব নিয়েই কাজ করি। আমি অলওয়েজ আই ফিল যে কোম্পানিটা কতটুকু উন্নতি করাতে পারি আমার এন্ড থেকে, আমি কতটুকু হেল্প করতে পারি তাদেরকে। সো নট লাইক দ্যাট যে আমি কাজ করলাম শেষ করলাম, এরকম না। সো প্রতিটা জায়গা থেকেই যে জায়গায় আছি, যখন আইআইটিতে আসো আইআইটিকে কতটুকু প্রাউড ফিল করানো যায়, যখন কার্নিং মেলনে নাদিয়া যাবে, নাদিয়ার ট্রাই থাকবে যে কার্নিং মেলনকে কতটুকু প্রাউড ফিল করা যায়, বাংলাদেশে থাকলে বাংলাদেশকে কতটুকু প্রাউড ফিল করা যায়, ইউএসএ থাকলে ইউএসএ কতটুকু প্রাউড ফিল করা যায়। যেখানেই থাকো তোমাকে যেন মানুষ মনে রাখে, তুমি এইভাবে কাজ করে যাও আর সেলফলেসলি সবগুলো জিনিস করো, ডেফিনেটলি কার্মা ইজ দেয়ার। আমি আবার রিপিট করলাম, সেটা তোমার কাছে ফিরে আসবে। ধন্যবাদ তানিম হাসান ভাইকে। আমাদের মোটামুটি আজকে মনে হয় আমাদের যতগুলো আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য ছিল, যে আমাদের জুনিয়রদের যে প্রশ্নগুলো ছিল বা আমাদের যে প্রশ্নগুলো ছিল, সেগুলোর উত্তর আমরা পেয়েছি। হয়তো আরো যদি অনেক সময় পাওয়া যেত আমরা আরো অনেক প্রশ্ন উত্তর পেতাম। তবে আজকে আমরা প্রথমেই বলি যে আমাদের সাথে লাইভে অনেক শিক্ষকরা যুক্ত ছিলেন। আমরা শরীফ স্যারের কথা বলেছি, এরপরে আহমেদুল কাবির স্যারও আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হন এবং আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। এছাড়া আমাদের এই পুরো লাইভটি পরিচালনা করার জন্য যে প্রমোশনের কাজে আমাদের ভিডিও তৈরি করতে হয়েছিল, সেক্ষেত্রে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছে, তাদের চেষ্টার মাধ্যমে বেশ কিছু প্রমোশনাল ভিডিও তারা তৈরি করেছে। তাদের এই সাহায্যের জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের যে দুজন গেস্ট নাদিয়া নাহার ম্যাডাম এবং তানিম হাসান ভাইয়া, তারা দুজনই অনেক ব্যস্ত, এবং এই ব্যস্ত সময়ের মধ্য দিয়ে তারা যে মানে আমাদেরকে যে পরিমাণ সময় দিয়েছেন, এটা আমাদের জন্য একটা বিরাট ভাগ্যের ব্যাপার। এবং আমরা মাত্র 1 ঘন্টা 14 মিনিটের মধ্যে আসলে আমরা মনে করবো যে এটা শুধুমাত্র একটা আড্ডা ছিল না, আমরা কথাবার্তার মাধ্যমে আমরা জীবনের 2টি গুরুত্বপূর্ণ দিক, একাডেমিশিয়ান হওয়ার দৃষ্টিকোণটা অথবা এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য অনেক শিক্ষা আমরা অর্জন করতে পেরেছি। এজন্য আমাদের এই দুজন গেস্টকে আমি বলবো যে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং খুব প্রাণঢালা শুভেচ্ছা যে আমাদের সাথে এই সময়টা। আগে দুইটা পয়েন্ট একটু বলতে চাই, তুমি কি দিবা? আচ্ছা, সো এটা আজকে তানিম আর আমি যেহেতু এখানে আছি, সো এটাতে আমি ক্লাসে প্রায় স্টুডেন্টদেরকে এই কথাটা বলি। আর আমাদের সাকিব স্যারের খুব ফেমাস একটা ডায়লগ আছে, সেটা আমি বলতে চাই, যে উনি আমাদেরকে সবসময় বলছে, তানিমও ছিল তখন মনে হয়, যে সবসময় উনি আমাদেরকে বলেছে তুমি যদি ঝাড়ুদার হও তাহলে বেস্ট ঝাড়ুদার হবা, ওয়ার্ল্ডের বেস্ট ঝাড়ুদার হয়ে দেখাবা। ডাজন্ট ম্যাটার তুমি কোন অকুপেশনে আছো বা কি করছো, কোথায় কাজ করছো, এটা কোনো ম্যাটার করে না, ওখানে তোমাকে বেস্ট হতে হবে। সো এন্টারপ্রেনারশিপে তানিম যেরকম সেজন্যই কাজ করতেছে, আমি একাডেমিশিয়ান হিসেবে আমি সেখানেই কাজ করতেছি। তোমাদের কাছেও এক্সপেকটেশন এরকমই যে তুমি যেটাই করো না কেন সেটাতে বেস্ট হইতে হবে। যে বলছে যে কোডিং পারি না, সে আসলে কোন দিকে প্যাশন সে আমি জানি না, তার সেখানে বেস্ট হইতে হবে। তো এই জিনিসটাতে সবাই সবসময় ফোকাস রাখবা। আর একটা লাস্ট পয়েন্ট, যে অলওয়েজ চোখ থাকবে উপরের দিকে, অলওয়েজ লুক অ্যাবভ দ্য স্কাই, কিন্তু পা থাকবে মাটিতে, ঠিক আছে? ফিট অলওয়েজ অন দ্য গ্রাউন্ড। সো এটা মাথায় রেখে সবসময় কাজ করবা। সো এই দুইটা পয়েন্ট আমি তোমাকে শেষ করার আগে একটু বলতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ নাদিয়া ম্যাডামকে। তো ম্যাডাম যেহেতু বললেন, তো ম্যাডামের কাছে আমাদের প্রশ্ন, যে আমাদের যে এই লাইফটা, এটা আসলে ম্যাডাম আপনার কেমন মনে হলো? না, এটা আমি আসলে অনেকদিন ধরে আমি চিন্তা করছিলাম যে আমি কিছু সেশন অর্গানাইজ করব তোমাদেরকে নিয়ে, যেহেতু কার্নেগি মেলনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করা জরুরি, আর প্রত্যেকটা স্টেপ নিয়েই আমি কথা বলতে চাই। সো এটা মেবি একটা ইনিশিয়াল স্টেজ হিসেবে আমাকে খুব হেল্প করলো, যে আমি আজকে তোমাদের সাথে একটু খুঁটিনাটি আলাপ আলোচনা আড্ডা দিতে পারলাম। বাট এটা আমি সাকিব তোমাকে বলতে চাই, তুমি যদি পারো এই জিনিসটা একটা সেশন অর্গানাইজ করার চেষ্টা করা যায় কিনা, কারণ অনেকেই আমাদের হায়ার স্টাডিজে যেতে চায়, তোমাদের অ্যালুমনাই অনেকে আছে, আর স্টুডেন্টরা অনেকে চাচ্ছে আগে থেকে একটু প্রিপেয়ার হওয়ার জন্য। সো প্রত্যেকটা স্টেপ নিয়ে আমি হয়তোবা কয়েকটা আলাদা আলাদা ডেতে কথা বলবো, কারণ এগুলো অনেক বড় কথা, তো একদিনে হয় না। সো আলাদা আলাদা স্টেপস নিয়ে আমি আলাপ করবো, সেটা নিয়ে তোমরা কিছু অর্গানাইজ করতে পারো কিনা দেখো, সেটা বেটার হবে স্টুডেন্টদের জন্য। তানিম হাসান ভাইকে বললাম যে আমাদের এই লাইভ ইয়েটা কেমন লাগলো।
খুবই ভালো লাগছে। তার আগে আমি নাদিয়ার কথা শেষে একটা বলি, ও যেহেতু বলছে যে এটা একটা সেশন উচিত, এটা একটা তোমরা একটা রাইট আপও রেখে নিতে পারো স্টেপ ওয়াইজ, কি কি স্টেপ সবার নেওয়া উচিত, তাহলে এটা বেটার হবে। সেশন হয়তো অনেকে ভিডিওতে জয়েন করবে না, বাট এটা যদি একটা রাইট আপ থাকে ডেফিনেটলি সবার জন্য, অ্যালুমনাই থেকে শুরু করে, কারণ ওর শুরুতে একটা কথা বলেছিল যে কোনো টাইমে স্টার্ট করতে পারে। কালকে মনে হইলো আমাদের ব্যাচের ছেলে পেলে বিদেশ যেতে পারে, কোনো সমস্যার কিছু নেই। আর তোমাদের লাইফটা খুবই আসলে আমাদের এরকম আলোচনাতে আমি নিজে খুবই প্রাউড ফিল করলাম যে আমি এভাবে সবার সাথে বলতে পারছি লাইভে। আমার এই কথাগুলো হয়তো আমি জুনিয়রদেরকে বলতে পারি নাই বা মানে কখনো এক্সপ্রেস করতে পারিনি, এবং এটা এক্সপ্রেস করতে এসে নিজেরও কিছু জিনিস মনে হলো, যে কিছু জিনিস নাদিয়ার কাছে শুনলাম ও কি কি জিনিস করেছে। যেমন দুইটা কথা ওর খুবই ভালো লাগছে, যে যেটা ধরবো এটা শেষ করে ছাড়বো, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যেটাই করবো সেটা বেস্ট হবো। সো হয়তোবা মানে আমার ক্ষেত্রে আমি এভাবে চেষ্টা করব এখন থেকে, এটা আমি মাথায় রাখবো, যেটাই করবো এটা বেস্ট করবো। সবসময় ট্রাই করতাম, বাট ওই যে আমার কাছে আমার মনে হতো পারফেকশন হলে হয়তো বা অনেক কিছু মিস হয়ে যাবে। বিজনেস মাইন্ড থেকে বলতেছি যে পারফেক্ট করতে গেলে হয় না, বাট এটা খুবই ভালো কথা বলেছে যে বেস্ট হওয়ার ট্রাই করতে হবে, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। আর তোমাদের এই টাইপের লাইভগুলো আরো সেশন থাকুক, এবং এখানে তোমরা একটা ফিউশন করেছো, একটা একাডেমিক রেখেছো, আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমাকে রেখেছো। সো নেক্সট থেকে এরকম একটু ফিউশন থাকলে এটা ফান হবে এবং সবাই ডাইভার্সিফাইড হবে, মানে নট রিয়েলি যে একদিকে শুধু যাবে। হ্যাঁ, আর লাস্টলি আমি এই সেশন শেষ করার আগে একটা জিনিস সবাইকে বলতে, খুবই হাম্বেল হওয়া প্রয়োজন লাইফে, এন্ড মানে খুবই হাম্বেল হওয়া প্রয়োজন। কোনো কিছু নিয়ে বেশি মানে মাতামাতি করার দরকার নেই, জাস্ট অ্যাজ ইট ইজ, খুবই হাম্বেল। এবং ক্লাসের প্রতিটা মানুষের সাথে, প্রতিটা ছেলের সাথে, প্রতিটা মেয়ের সাথে গুড রিলেশনশিপ রাখার ট্রাই করো। কাউকে কখনো এমন বলো না তো সিজিপিএ কম, বা কাউকে এইভাবে এইগুলো নিয়ে ডিপ্রেসড যেন না হয়ে যায় ইন্টার ব্যাচকে। এটা কিচ্ছুই ম্যাটার করে না, তুমি বিশ্বাস করো, তুমি 4 বছর পরে কি তোমার সিজিপিএ তোমার কি কিচ্ছুই ম্যাটার করবে না। আমি আজকে বলে দিলাম, তুমি দেখো 4 বছর পরে কি হয়, এগুলো কিছু ম্যাটার করে না। আমার মনে নাই আমি কোনটাতে 95 পাইছি আর কোনটাতে 80 পেয়ে প্লাস পাইছি, কিচ্ছু মনে নাই, কোনটাতে কি পাইছি মনে নাই, আমার ওদের সাথে টাইমগুলোই মনে আছে শুধু। হ্যাঁ, আর যেটা সবাই এখানে বলছে যে ফার্স্ট ইয়ার থেকে বিদেশ যাওয়ার জন্য ট্রাই করব, এরকম কিছু না। তুমি স্টার্ট করো না বিদেশ যাওয়া, মাস্টার্স এর পরে স্টার্ট করো না, 1 বছরে দেখবা চলে গেছো, এমন কিছু না। বিজনেস তুমি পিএইচডি করে বিজনেস করো না, সেটা তো সমস্যা নাই। ইউ ক্যান স্টার্ট এনিথিং ফ্রম এনিওয়্যার, রাইট? জাস্ট এই বিলিফটা রাখো যে আমি কোনো কিছু শুরু করতে পারি, শুরু করার যদি বিলিফ থাকে তাইলেই হবে, বাকিটা তো আল্লাহর ইচ্ছা, না? আল্লাহ না চাইলে তো কোনোভাবে কিছু হবে না। তো এইটুকুই। ধন্যবাদ তানিম ভাইকে, ধন্যবাদ নাদিয়া ম্যামকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আমরা আইআইটি টক্সের আজকের এপিসোড এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।